সবাই তো ইন্ডিয়া খেলবে না, ঠিক। খেলা তো প্রত্যেকেই খেলে, প্রত্যেকেই ক্রিকেট ব্যাট নিয়ে যাচ্ছে, সৌরভ গাঙ্গুলিকে দেখে, সচিন তেন্ডুলকরকে দেখে, কিন্তু কটা বেঙ্গলের ক্রিকেটার আজকের দিনে ইন্ডিয়ান টিমে খেলছে? প্রত্যেক বাবা মা ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখে যে হয় সে ইঞ্জিনিয়ার হবে, নাহলে ডাক্তার হবে। এই যে চাপটা দিচ্ছে, সেই সময় যে তার মধ্যে যে ট্রমা সৃষ্টি হচ্ছে, সেইটা কিভাবে প্রথম থেকে এটাকে গাইড করা যেতে পারে বা সেটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? আমি ওই আলফা ফ্রিকোয়েন্সি অবধি মানুষের ব্রেনটাকে রাখার চেষ্টা করি, ব্রেন ওয়েভটাকে স্পেসিফিক মিউজিক চালাই এবং আমি কন্টিনিউয়াস কথা বলতে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে দেখানোর চেষ্টা করি তার বাবা মা তার প্রতি কি কি কন্ট্রিবিউট করেছে। ওকে, ডোন্ট থিঙ্ক ইটস ওভার আনটিল ইটস ওভার, জাস্ট হোল্ড ফর ফিউ মোর সেকেন্ড। বাধা আসবে, কিন্তু বাধা আসা মানেই যে খারাপ তা নয়। আমি ইংলিশে এটাকে বলি, ওয়েন ইউ নো ইউ হ্যাভ টু গ্রো ইয়োর সেলফ, দেন ইউ হ্যাভ টু ব্রেক ইয়োর সেলফ। মেন্টাল টাফনেস যদি কেউ ট্রেন্ড করে, তাহলে যে নার্কোটিক টেস্ট বা পলিগ্রাফি টেস্ট, সেই টেস্টটা কি এড়ানো যায়? নমস্কার, টিডিএস পডকাস্ট শোয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের শরীরকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে শোল্ডার থেকে বাকি অংশ, আর শোল্ডারের ওপর থেকে মাথার অংশটা। এই দুটো ভাগে যদি ভাগ করি, তাহলে দেখব যে আমরা যদি এই শোল্ডারের নিচের পার্টটা যদি আমরা কাজে লাগাই, সেই অনুযায়ী আমরা তাকে যদি ব্যবহার করি, তাহলে আমরা প্রতিদিন কত টাকা রোজগার করতে পারি? খুব বেশি হলে ঘন্টায় 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ঘন্টায়। কারণ এই পার্টটুকুকে যদি আমরা কাজে লাগাই, আর যদি এই পার্টটাকে কাজে লাগাই, তাহলে ইনফিনিটি, তার কোনো শেষ নেই। কিন্তু মজার বিষয়টা কি জানেন? আমরা জামা কাপড় পরি, আমরা এক্সারসাইজ করি, আমরা ভালো খাই, সমস্ত কিছু করি, সমস্তটাই কিন্তু আমাদের দেহগত পুষ্টির জন্য। আমরা সাজি সমস্ত কিছু। ঠিক শোল্ডার থেকে নিচের পার্টটার জন্য আমরা সারাদিন ধরে প্রচুর মেহনত করি, প্রচুর কিছু সেখানে পুষ্টি দিই, কিন্তু এইটুকু জায়গার এইটার পুষ্টি কি আমরা দিই? অনেক ক্ষেত্রেই দিই না। কিন্তু এই কারণের জন্য আমাদের জীবনে নানা রকম সমস্যা তৈরি হয়। আমরা যে সফলতার জায়গায় যেতে চাই, সেই জায়গাটাতে যেতে পারি না। তাই আজ এই পডকাস্ট শোয়ে আমরা এমন একজন মানুষের সাথে আলোচনা করতে যাচ্ছি, যিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি মেন্টাল টাফনেস ট্রেনিং দিয়েছেন। ইন্ডিয়ান বিভিন্ন স্পোর্টস টিমের সাথে তিনি যুক্ত অ্যাজ এ মেন্টাল টাফনেস কোচ হিসেবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে তিনি অ্যাসোসিয়েটস। শুধু তাই নয়, বিখ্যাত রিচার্ড বাটলারের তিনি স্টুডেন্টও বটে। আসুন আমরা তার কাছ থেকে জেনে নেব যে আমরা আমাদের মনস্থিতিকে কি করে স্ট্রং রাখতে পারি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে আমরা সফলতার রাস্তায় যেতে পারি। চলুন তাহলে তার সাথে সরাসরি আলাপটা সেরে নিই। মেন্টাল টাফনেস কোচ, মোটিভেশনাল স্পিকার মৃণাল চক্রবর্তী। এতক্ষণ ধরে আপনার সাথে আমরা অফ ক্যামেরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা আপনিও শেয়ার করছিলেন, যে একটা বাচ্চার যে আপব্রিঙ্গিংয়ের যে ব্যাপারটা তৈরি হয় ছোটোবেলা থেকে, বাবা মা হিসেবে ধরুন একটা বাচ্চাকে কিভাবে তৈরি করবে বা তার আপব্রিঙ্গিং কেমন হওয়া উচিত, যাতে পরবর্তী ক্ষেত্রে তার মেন্টাল টাফনেস বা তার মধ্যে পজিটিভ একটা এনভায়রনমেন্ট থাকে। রাইট। প্রথমেই নমস্কার জানাই আপনাদের সবাইকে। আমি আপনাদের সামনে আসতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। এবং আজকে ভোরবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন আমি একটা স্বপ্ন দেখি আজকে। তো সেই স্বপ্নটা সামথিং ভেরি ডিফারেন্ট। রিসেন্টলি আমি আমার খুব ক্লোজ দুজন রিলেটিভকে হারিয়েছি, এবং স্বপ্নের মধ্যে আমি ওই দুজন মানুষকে ডিফারেন্টভাবে দেখতে পাই। এবং যেটা দেখার পর আমার কাছে লাইফের মানেটা একদম বদলে গিয়েছিল। আজকে সকালবেলা ফার্স্ট চোখ খুলেই আমার যেন মনে হলো মানুষগুলো পৃথিবীতে নেই হয়তো ফিজিক্যালি, কিন্তু মেন্টালি আমার প্রত্যেকটা রক্তবিন্দু বলতে পারেন বা আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে আমি মানুষগুলোকে ফিল করতে পারছিলাম। এবং তখন একটা জিনিসই বারবার মনে পড়ছিল যে আমাদের ফিজিক্যাল এজ যাই হোক না কেন, মেন্টালি কিন্তু আমরা সবসময় ছোট বাচ্চার মতনই থাকি।
সো আমরা যারা আজকের দিনে বাবা মা বা কোনো ক্ষেত্রে আমাদেরও বাবা মা রয়েছে, সেক্ষেত্রে আমরা সবাই জানি আমরাও ছোটোবেলাটা যখন কাটিয়েছি ঠিক আমরা আমাদের মতন করে ছোটোবেলাটাকে ফিল করতে চেয়েছি। যেরকম আমার মেয়ে, হয়তো বা তোমার ছেলে মেয়ে, যারাই আমাদের এই ছোট ছোট বাচ্চারা যারা আছো, আমরা জানি সবাই চায় তার জেনারেশন ওয়াইজ নিজের মতন করে লাইফটাকে লিড করতে। আমার মনে আছে খুব ছোটোবেলায় আমি যে মানুষ দুটির কথা বলছিলাম, আমার রিলেটিভ, তারা আমার বাবার ভাই এবং দুজনেই উইদিন 2 মান্থসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যায়। ওই দুজন মানুষের সাথে আমি খুব ছোটোবেলা অনেকটা সময় কাটিয়েছি এবং তারা দুজনেই খুব স্পিরিচুয়াল পারসন ছিলেন। দুজনেই কিন্তু একটা কথা একই রকমভাবে অন্য অন্য সময় আমাকে বলেছেন। মানে কেউ আমাকে 4 বছর বয়সে বলেছে, কেউ হয়তো 8 বছর বয়সে বলেছে, কেউ হয়তো আমি বাড়িতে দুষ্টুমি করে ফিরেছি, বাবা উত্তম মধ্যম ধোলাই দিয়েছে, আমি কাঁদছি, তখন আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছে। তো দুজনেরই কথায় একটা কথা ছিল, জেনে রেখো এই পৃথিবীতে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পার্মানেন্ট, আর বাকি সব কিছু টেম্পোরারি। তো আমি যখন এই জিনিসটা বুঝতে চাই যে ব্যাপারটা কি, তখন উনি খুব গল্পের ছলে বলেছিলেন, আচ্ছা বলো তো তোমার 3 জন বন্ধুর নাম যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো। তা আমি মনে মনে অনেক ভেবে আমার 8 জন বন্ধুর মধ্যে থেকে 3টে নাম বলেছিলাম, এই 3 জন না আরও আমার অনেক ভালো বন্ধু আছে। তখন উনি হাসতে হাসতে বলেন, আচ্ছা তুমি এরকম 3 জনের নাম বলো তো যাকে তুমি প্রচণ্ড রেসপেক্ট করো। তো আমি আমার বাবা, আমার মা, আমার সেই কাকু, আমার সেই পরিচিত যারা আমার টিচার ছিলেন তাদের নাম বললাম, এবং বলে এটাও বললাম আরও অনেক মানুষ আছেন যারা আমার দাদু ঠাকুমা ছিলেন, তারাও আমার কাছে রেসপেক্টেড মানুষ। তিনি হাসতে হাসতে বললেন, সবার নামই তো বললে, কিন্তু যার নামটা তোমার সবার আগে বলা উচিত ছিল তার নামটা মিস করে গেলে। আমি বুঝতে পারলাম না। আমি বললাম মানে, বলো তোমার নাম কোথায়? সো আমি এটা বুঝতেই পারিনি তার আগে ছোটোবেলাতে যে ভালো বন্ধু আমার বানানোর আগে আমার নিজের সাথে নিজের বন্ধুত্ব হওয়াটা খুব দরকার। আর একটা বাচ্চার ক্ষেত্রে শুধু নয়, আমরা যারা বড় হয়ে গেছি আমরাও জানি যে অন্য কাউকে রেসপেক্ট করার সময় নিজেকেও রেসপেক্ট করতে জানাটা একটা কিন্তু বিরাট বড় আর্ট, সেলফ রেসপেক্ট। এবং আমরা যদি আজকের দিনে খুব বিখ্যাত মানুষের কিছু বই পড়ি বা অটোবায়োগ্রাফি পড়ি, বা বিভিন্ন মানুষ যারা আজকের দিনে সাধারণ থেকে অসাধারণ হয়েছে, বা আমরা যখন বলি যে সাধারণ মানুষ অসাধারণ হয়েছে, নিশ্চয়ই তার লাইফে কোনো না কোনো ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা এটা সত্যি যে প্রত্যেকটা মানুষ যখন নিজেকে চিনতে পারে, আর নিজেকে চেনার জন্য নিজের ভালো বন্ধু হওয়া দরকার। সো যে প্রশ্নটা তুমি আমার কাছে রেখেছিলে সেটাকে ডাইরেক্টলি অ্যান্সার না দিয়ে আমি একটু ঘুরিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করলাম যে আজকের দিনে ছোট বাচ্চারা যারা ধীরে ধীরে বড় হচ্ছে, তারা লাইফে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করছে যত না আমরা ছোটোবেলায় ফেস করেছি। মানে আমি 89-এর কথা যদি বলি, আমি 88-এর কথা বলি, 1988, 85, ওই সময় আমরা যখন স্কুলে যেতাম তখন স্কুলে যাওয়াটা অনেক ইজি ছিল। মানে ডিস্ট্রাকশানটা ছিল একদমই ম্যানুয়াল ডিস্ট্রাকশন। হোয়াট ইজ ম্যানুয়াল ডিস্ট্রাকশন? মানে একটা ঘুড়ি ওড়ানো দেখা, পুকুর পাড়ে একটা মাছ ধরতে দেখা, বা কোনো আম গাছে ভর্তি আম, সেখানে কে একটা পাথর মানে আমরা বাংলায় ঢিল বলতাম, একটা ঢিল ছুঁড়ে একটা আম ফেলতে পারবে, বা জলের পুকুরের ধারে দাঁড়িয়ে একটা ভাঙা এরকম লম্বা ধরনের কোনো টালির টুকরো ছুঁড়ে, ওই ছড়রা বলে আর কি, ওটা আমরা ব্যাঙাচি বলতাম, ব্যাঙাচির মতন জাম্প করে যাবে। এই ম্যানুয়াল ডিস্ট্রাকশনগুলো, যেই ঘরে ঢুকে যেতাম লাইট চলে গেলে হেরিকেন অথবা লম্ফ, এর মধ্যেই কিন্তু আমাদের পড়াশোনাটা থাকতো। এবং আমার এখনও মনে আছে ছোটোবেলায় বাবা মা যখন পড়াশোনার চাপটা অতটা থাকতো না, আমি যেখানে বড় হয়েছি তার ঠিক সামনে একটা ছোট্ট মাঠ ছিল, সেই মাঠে শতরঞ্চি পেতে মাটিতে শুয়ে আমরা গল্পও করেছি এবং আকাশের চাঁদও দেখেছি, তারাও দেখেছি। এবং শুধু তাই নয়, ছোট ছোট প্লেন আকাশে যখন উড়ে যেত, বাবা দূর থেকে দেখাতো, দেখে এই প্লেনটা হয়তো দমদম এয়ারপোর্টে নামবে, সেই জন্য নিচ দিয়ে যাচ্ছে, এই প্লেনটা জাস্ট টেক অফ করে অতটা ওপর দিয়ে যাচ্ছে, মানে হয়তো দেশের বাইরে যাবে। বিভিন্ন ধরনের লেয়ার আমাকে রিয়ালাইজ করাতো। তো ঠিক সেই রকমভাবে আজকের দিনের বাচ্চাদের যদি আমরা দেখি, তাদের খালি ভুলটা দেখলে হবে না, তারা যে চাপের মধ্যে আছে সেটাও দেখতে হবে। আজকের বাচ্চা ছোট্টবেলায় মায়ের পেটে থেকে বেরিয়ে প্রথমেই যখন সে হসপিটাল থেকে বেরোচ্ছে, যেটুকু সে চোখ দিকে তাকাচ্ছে, তার প্রথম ইনফরমেশন যাচ্ছে সবার হাতে একটা ছোট্ট আলো জ্বলা একটা কিছু, মানে সোকল, যেটাকে আমরা মোবাইল ফোন বলি। তার মাথায় ফার্স্টেই স্ট্রাইক করবে সবার হাতে এই জিনিসটা। সবাই মনে হয় আগে থেকেই এটা জোগাড় করে বেরিয়েছে, আমার হাতে কোথায়? সে যখন কাঁদতে দুটো হাত দেখবে তার হাতে নেই।
এবং তখন বাবা বা মায়ের হাতে যখন একটা ফোন দিয়ে তার ছবি তোলা হবে তখন ওটার প্রতি অ্যাট্রাক্ট হবে, সে তখন ওই ফোনটা হাতে চাইবে, আমরা বাবা মা হিসেবে তাকে ওই ফোনটা দেবো। এবং এই হাতে দেওয়া ফোনটা অনেক সময় সেই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতন কখন আশীর্বাদ থেকে অভিশাপে কনভার্ট হয়ে যাবে সেই বাচ্চাটাও ধরতে পারবে না। যে কারণে আজকের দিনে 9 বছর থেকে 21 বছরে 99% বললে ভুল হবে, 100তে 110% বাচ্চার হিউজ ডিস্ট্রাকশন। এবং যে ডিস্ট্রাকশানটা দেখে আমি অনেক সময় বাচ্চাদের দেখে বুঝতে পারছি তার ডিস্ট্রাকশানের কারণ। কিন্তু আমার কাছে যখন বাবা মারা বাচ্চা নিয়ে আসেন আমার চেম্বারে বা আমার বিভিন্ন ধরনের সেমিনারে, বাচ্চাদের স্কুলে যখন যাই, বাবা মারা অলওয়েজ উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি প্যারেন্টস, আমিও একজন বাবা মা, কমপ্লেন আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে প্রচণ্ড অ্যারোগেন্ট, আমার ছেলে তর্ক করে। কিন্তু এই জিনিসটার যেদিন প্রথম সূত্রপাত হয়েছিল সেই দিনই যদি বাবা মা একটু ইউনিক ওয়েতে, একটু টেকনিক্যাল ওয়েতে, যদি উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আমি বলছি না আমি বিরাট কোনো জ্ঞানী মানুষ, কিন্তু আমার অভিজ্ঞতা মানুষ ঘেটে কম করে হলেও 15 বছরের ওপর এই মানুষ ঘাটার জার্নি আমার চলছে। যেরকম একজন যদি রোজ মাছ বিক্রি করে 15 বছর ধরে একই জায়গায় বসে, আপনি বা তুমি যদি কোনো মাছের কোয়ালিটি জিজ্ঞেস করো, সে চোখ দিয়ে দেখে অবধি বলে দিতে পারে। যে 15 বছর ধরে জেলে রোজ মাছ ধরছে, সে জলের গন্ধ শুকে বলে দিতে পারে, এডুকেশন তার কিছু না থাকলেও জলের গন্ধ শুকে বলে দেবে এই জলে আদৌ মাছ আছে কিনা। যে 15 বছর ধরে জমিতে মাটি খুঁড়ে সাপ খুঁজে বার করে, সে কিন্তু মাটি জীবের মাথায় দিয়ে বা মাটির গন্ধ শুকে বলে দেবে যে এই জমিতে সাপ আছে কিনা। আমার মনে আছে ছোটোবেলায় আমি মাছ ধরতে যখন যেতাম, কেঁচো দিয়ে সেই মাছ ধরার জন্য মাটি খুঁড়তাম। এবং আমি দেখেছি এরকমও আমার কিছু সিনিয়র দাদা বলুন বা কাকা বলুন যারা মাছ ধরাতে এক্সপার্ট ছিল, তারা বলে দিত যে এইখানে কেঁচো থাকবে, এইখানে কেঁচো থাকবে। আমি যখন জানতে চাইতাম কী করে জানলে, বলে এটা অভিজ্ঞতা করতে করতে হয়ে গেছে। সো আমার মানুষ ঘাঁটতে দেখেছি আজকের দিনের বাচ্চাদের মধ্যে যে মেন্টাল টাফনেস, সেটা তৈরি করাটা আমার মনে হয় জন্মের আগে থেকেই বাবা মা যদি ভাবা শুরু করে, সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে এফেক্ট আসতে পারে। তার কারণ আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এবং আমার মনে হয় তুমি আমার সাথে একমত, মডার্ন সায়েন্স বলছে যে মায়ের পেটে যে মোমেন্টে বাচ্চাটা ধীরে ধীরে একটা ফরমেশন তৈরি হয়, আমরা ছোটোবেলায় শুনেছি, ইভেন আমি আমার নিজের মেয়ের জন্মের ক্ষেত্রেও দেখেছি, আমার ওয়াইফ বলতো যে তুমি দেখো ও নড়াচড়া করছে, তুমি দেখো ও পা দিয়ে কিক করছে। ওই সময় আমাদের মায়েরা যা ভাবনা চিন্তা করবে সেটাও বাচ্চার মধ্যে রিফ্লেক্ট হবে। তো সেক্ষেত্রে পজিটিভ থিঙ্কিং এই কনসেপ্টটা বা মেন্টাল টাফনেস এই কনসেপ্টটা আলাদা কিছু না, এটা আগেকার দিনের মায়েরাও কোনো বই না পড়েই কিন্তু ফলো করেছেন। কিন্তু আজকের দিনের মডার্ন সায়েন্স বা আজকের দিনের টেকনোলজিকে যদি আমরা পজিটিভভাবে ইউজ করি, সব কিছুরই কিন্তু শেখা দরকার। এবং বাচ্চা হ্যান্ডেল শুধু নয়, যারা বাড়িতে ছোট্ট একটা পেট, সেটা বিড়াল হতে পারে, সেটা হতে পারে খরগোশ, অনেকের বাড়িতে ইঁদুরও পোষা হয়, কিন্তু তারাও কিন্তু দোকানে গিয়ে জিজ্ঞেস করে যেখান থেকে সে পেটটাকে পারচেস করেছে, যে আমি এই কুকুরটাকে কী খাওয়াবো, কীভাবে হ্যান্ডেল করব, ডুজ অ্যান্ড ডোন্টস। একে যদি রাস্তায় নিয়ে যাই তাহলে পায়ে কি কোনো জুতো পরাতে হবে, বা যদি জুতো নাও পরায়, কুকুরের পায়ে আলাদা আলাদা ছোটো জুতো কিনতে পাওয়া যায় ছোট্ট, তাহলে আমি যদি বাড়িতে নিয়ে আসি এর পায়ের ময়লাগুলো কিভাবে পরিষ্কার করব। অনেকে বাইরে রাস্তায় গিয়ে যখন নিয়ে যায় তখন মুখে গার্ড দিয়ে দেয়, যাতে অন্য কোনো কুকুরকে বাইট না করে বা রাস্তায় যা খুশি সে যেন পেতে না দেয়। ঠিক সেরকম একটা বাচ্চাকেও ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি হ্যান্ডেল করতে গেলে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা তাদের যে বাচ্চা হ্যান্ডলিংয়ের যে এডুকেশনাল স্কিল, সেটা ডেভেলপ করার জন্য নিজেকে যদি একটু ওপেন মাইন্ডেড রাখে, আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি ভালো থাকবে। এবং বাচ্চাদের যে চ্যালেঞ্জের শুরুতেই আইডেন্টিফাই করা যায়, সেটাকে কিন্তু ঠিক করা যায়। রিসেন্টলি কিছু ঘটনা দেখে আমি খুব চিন্তিত। 90% দেখেছি বাচ্চারা যখন আসে, তার মধ্যে বাবা মারা যারা ওয়ার্কিং, মানে বাবা ওয়ার্কিং, মা ওয়ার্কিং, দুজনকে যখনই আমি জিজ্ঞেস করছি, দুজনেই বলছেন আমরা বাচ্চাকে যথেষ্ট পর্যাপ্ত টাইম দিচ্ছি, কিন্তু ওয়ার্কিং থাকার জন্য বাচ্চা যে সময় সুযোগ পাচ্ছে, সে কিন্তু তার গুড হ্যাবিটের জায়গায় ব্যাড হ্যাবিট ইনস্টল করে নিচ্ছে আননোয়িংলি। যেরকম যে বাচ্চাটি অনেকক্ষণ একা থাকে, তাকে যখনই বাবা মা তার প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করছে, মানে যে মোমেন্টে বাবা মাকে পাচ্ছে, বাবা মা এসে তাকে কারেকশন করতে ব্যস্ত। যেরকম
এই এটা করবি না, সারাদিন তার মানে পড়াশোনা করিস না, এই আমি তো বাড়িতে ছিলাম না, তুই এতক্ষণ মোবাইল নিচ্ছিস, আবার মোবাইল নিচ্ছিস। এবার এইভাবে বলতে বলতে কী হচ্ছে, বাচ্চাটার সাথে বাবা মার যে সাইকোলজিক্যাল লুপ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা ওয়াইফাই কানেকশনের মতন। বাচ্চাটা যেই বাবা মা ঢুকছে তার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, মানে মেন্টালিটিটা ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। বাবা মা এসে গেছে মানে এক্ষুনি আমার প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করবে। তখন হাইড অ্যান্ড সিক বলে যে বিস্কিটের প্যাকেট আছে, ঠিক সেরকম ও হাইডিং মেন্টালিটি তৈরি করছে। 90% সময় কী হচ্ছে, বাবা মাকে দেখলেই সে চোখে চোখ রেখে অনেক সময় যেটা নয় সেটা প্রমাণ করতে চাইছে। মা এসে কথা বলার টেন্ডেন্সি, এবং এটাতে বাচ্চাকে দোষ দেওয়া কিন্তু সবসময় যাবে না। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি ঘটনার নাম তো বলতে পারি না, কেস স্টাডি হিসেবে বলতে পারি। আমি কম করে হলেও এই 15 বছরে আমি গুনিনি কখনো। ছোটোবেলায় মানে আমার প্রফেশনের ছোটোবেলায় আমি লিখতাম কেস স্টাডি। তো আমার কাছে এরকম 22খানা ডায়েরি আছে, যে ডায়েরিগুলো এখন আর আমার বাড়িতে রাখা থাকে। আমার যারা স্টুডেন্ট শিখতে আসে, আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসে যারা পিএইচডি হোল্ডার, ডক্টরেট, ডিফারেন্ট ফিল্ডে, তারাও বলেন যে মানুষ হ্যান্ডেল যদি শিখতে হয় আপনার মতন মানুষের কাছে আসলে জানা যাবে, কেননা আপনি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পারসন, প্রচুর মানুষ হ্যান্ডেল করেন। তো আপনার ওই ডায়েরিগুলো একটু পড়ান, কেস স্টাডি। তো আমি যখন দিই তারা বলে যে স্যার এইরকম কেসও আপনার কাছে এসছে। এখন আর আমি কেস লিখি না, কেননা ধীরে ধীরে মাইন্ডের মধ্যে কিছুটা রাখার এবিলিটি আমার তৈরি হয়েছে। সো রিসেন্ট একটি ঘটনা, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কী সেটাও বলছি না, জাস্ট যতটুকু না বললে নয়। বাবা মা দুজনেই ব্যবসায়ী, আচ্ছা, দুজনেই একই ফিল্ডের ব্যবসায়ী, দুজনেরই সোনার দোকান, দুজনেই সোনার দোকান চালায়। একটি মাত্র মেয়ে। প্রবলেম কি, মেয়েটির ঘরে ক্যামেরা লাগানো, খালি বাথরুম ছাড়া বাড়ির সব জায়গায় অন্তত 15খানা ক্যামেরা, যাতে মেয়েকে তারা সাপোর্ট করতে পারে। কিন্তু ক্যামেরা দিয়ে মেয়ের মুভমেন্ট বুঝতে পারছে, কিন্তু মেয়ের মনের মুভমেন্ট কি বুঝতে পারা যায়? কোনোক্ষণই যায় না। কিন্তু এবার তাদের বক্তব্য, মেয়ে পড়াশোনা করছে না, মেয়ে কথা শুনছে না, মেয়ে সারাদিন ফোন নিয়ে বসে আছে। এবার এর জন্য মেয়েটাকে আমরা কতটা দায়ী করব? একটি 15 বছরের মেয়ে, সে 10-এ পড়ে, রাইট? এবার বাবা মা চাইছে তাকে আমার কাছে নিয়ে এসে আমি কারেকশান করে দেবো। সো আমি সবসময় বলি যে আমি ওয়াশিং মেশিন নই, মানে আমার কাছে ওয়াশিং মেশিন ট্রিটমেন্ট নেই যে আমার কাছে আসবেন আর একদম কাপড় ধুয়ে বা ডাই ক্লিন করে একদম ধবধবে করে দেবো নতুন জামা, সেটা সম্ভব না। কিন্তু আপনারা যদি আমাকে কোঅপারেট করেন আর আমি যে আইডিয়াগুলো দেবো, দুটো যদি ধীরে ধীরে এটাকে আমার ভাষায় আমি বলি ব্রিজ দ্য গ্যাপ, একটা ব্রিজ তৈরির মতন। বাবা মায়ের সাথে বাচ্চার যে দূরত্ব, সেই জায়গাটাকে কমানোর জন্য আমার কিছু টেকনিক্যাল স্কিল, এবং বাচ্চার সাথে আমার একটা সাইকোলজিক্যাল লুপ তৈরি করা, যেটাকে আমার ভাষায় বলি সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট বিল্ড করা। যদি বাচ্চাটার সাথে আমার সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট বন্ডিং খুব স্ট্রং হয়, তখন বাচ্চাটা আমাকে অনেস্টলি সব কিছু বলবে, এবং সেই অনুযায়ী আমি বাচ্চাটিকে তখন গাইড করি এবং বাচ্চাটিকে আইডিয়াও দিই। তো এই রিসেন্ট যে বাচ্চাটির কথা বলছিলাম, সেই বাচ্চাটি আমাকে পার্সোনালি বলে যে আমি বাড়িতে ম্যাক্সিমাম সময় একা, আমার কথা বলার কেউ নেই, আমার ইচ্ছা করছে কথা বলতে। মাকে যতবারই ফোন করি মা বলে কাস্টমার আছে, কেননা আমিও মা, মানে সিসিটিভি ক্যামেরা সেও মাকে দেখছে, মাও দোকানে কাস্টমার হ্যান্ডেল করছে, বাবা কাস্টমার হ্যান্ডেল করছে। এবার সে বাড়িতে একা, সে বলছে আমাকে কারোর সাথে তো কথা বলতে হবে। সেই জন্যই আমার ইনস্টাগ্রাম, সেই জন্যই আমার ফেসবুক মেসেঞ্জার, সেই জন্যই প্রচুর বন্ধু তৈরি হয়ে গেছে, এবং 90% বন্ধু আননোন। তারা কোথায় থাকে, তাদের ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছে অ্যাকচুয়ালি সেটা নয়। ইভেন রিসেন্টলি ফেসবুকেরও রিপোর্ট 45% অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট, এবং অনেক ক্ষেত্রে উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য জেন্ডার, আমি কাউকে ছোট করছি না, যারা ছেলে তারা মেয়ে হিসেবে নিজের ছবি দিচ্ছে, তারা প্রমাণ করতে চাইছে আমি মেয়ে, সেই হিসেবে হয়তো কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এটা এক ধরনের ডিজিজ বলা যেতে পারে, বাট ফেসবুকে এরকম প্রচুর লোকের অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টটা রিয়েলিটিতে এক্সিস্ট করে না, সেই মানুষটাই নেই, কিন্তু সেই মানুষটি একটা নতুন নাম দিয়ে অন্য কারোর ছবি নিয়ে সেখানে ছাড়ছে। এবার এই ধরনের ট্র্যাপে আজকের দিনের ছেলেমেয়েরা প্রচুর পড়ছে, এবং যারা সাইবার ক্রাইমে আছেন, আমার কাছে প্রচুর স্টুডেন্টস আছেন, আমার কাছে প্রচুর পুলিশ অফিসার আসেন, এবং আমি যেহেতু ক্যালকাটা পুলিশ বা এই যে ইন্ডিয়ান নার্কোটিক ডিপার্টমেন্ট, যেটাকে কাস্টমস অ্যান্ড জিএসটি এক্সাইজ ডিউটি বলে, এদের অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের আমি ট্রেনিং করি, এদের কাছ থেকে প্রচুর কেস স্টাডি আমি আইডিয়া পাই, এবং এনাদেরকে হ্যান্ডেল করতে গিয়ে আমি রিয়ালাইজ করেছি এনাদের বক্তব্য আজকের দিনের কেসগুলো অনেকটা ঘুড়ির সুতো পেঁচানোর মতন। ঘুড়ির সুতো মানে আমরা ছোটোবেলায় যদি ঘুড়ি উড়িয়ে থাকি আমরা জানবো, ঘুড়ি ওড়ানোর সময় খুব ভালো লাগে লাটাই থেকে সুতো ছাড়তে, কিন্তু হঠাৎ করে যদি কোনো বৃষ্টি বা হঠাৎ করে মনে হয় ঘুড়িটা ইমিডিয়েটলি নামাতে হবে, আমরা কিন্তু লাটাই গোটাই না, আমরা সুতোটাকে এইভাবে টানি, এবং ওই সুতো যদি মাঞ্জা সুতো হয়, টানতে টানতে একটা সময় কী হয়, হাতেও লাগে অ্যাজ ওয়েল অ্যাজ সুতোগুলো পেঁচাতে, এবং হঠাৎ করে যখন আমি রিয়েলাইজ করি ঘুড়ি তো আমার কন্ট্রোলে এসছে, এবার লাটাইটাকে গোটাই, এবার এতগুলো সুতো ওপরে
এবার যেই লাটাই দিয়ে গোটাতে যাবে তুমি সুতো পেঁচিয়ে সুতো যাবে। পেঁচিয়ে যাবে। এবং সেই সুতো এমনভাবে পেঁচায় সেটা সেই খোলা সুতো যায় না। খুলতে গিয়ে 99% বিরক্ত হয়ে মানুষ কী করে সুতোটাই কেটে বাদ দিয়ে দেয়। সো আমরা যদি এই সুতো কাটার মতন লাইফের প্রবলেমগুলো কাটতে পারতাম, অতীতের ঘটনাগুলো, তাহলে তো এর থেকে আনন্দ কিছুই ছিল না। কিন্তু রিয়েলিটিতে এটা কাটা বেশ অসম্ভব মনে হয় মানুষের। তবে আজকের দিনে বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্কিলস আছে, যেরকম মাইন্ডফুলনেস ট্রেনিং বা হিপনোসিস, যেটা আমি আমার বিভিন্ন বড় বড় সেমিনারে করি। এই হিপনোসিস যখন আমার এক্ষুনি প্রশ্নটাই আসছে, এই যে হিপনোসিস যেটা সম্মোহন বিদ্যা, সম্মোহন, যেটা আমরা প্রথম সোনার কেল্লায় আমরা প্রথম শুনি, রাইট। তো এই সম্মোহনটা আজকের দিনে কিভাবে মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে বা সেখান থেকে রেজাল্টটা কী আসছে? রাইট। সো আমি এটা প্রচুরভাবে করি, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। আমি সবসময় এটাকে পজিটিভভাবে করি। বলা হয় যে তোমাকে যে অস্ত্র দেওয়া হচ্ছে, গুরু যখন কোনো অস্ত্র দেয় তার শিষ্যকে বলে দেয় এই অস্ত্র যেন মিস ইউজ না হয়, এটা যেন প্রপারলি ইউজ হয়। তো সেক্ষেত্রে আমার মনে আছে আমি যখন হিপনোসিস শিখি, পল ম্যাকেনা, ওয়ার্ল্ডের বেস্ট হিপনোসিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ডক্টর রিচার্ড ব্যান্ডলার, যারা টাইমলাইন থেরাপির ওপর কাজ করে। হোয়াট ইজ টাইমলাইন থেরাপি? টাইমলাইন থেরাপি এটা হিপনোসিসেরই একটা পার্ট। যদি এভাবে জিনিসটাকে দেখি, আমরা আজকের দিনে দাঁড়িয়ে আছি 2024-এর কোনো একটা মাসে দাঁড়িয়ে আছি। এবার 2024-এ দাঁড়িয়ে আমরা যদি মনের মধ্যে ভিজুয়ালাইজ করি 2023-তে আজকে এই সময় আমি কোথায় ছিলাম, আমি যদি ভিজুয়ালাইজ করি 2020-তে আজকের দিনে আমি কোথায় ছিলাম, অ্যাজ পার দ্য রিসার্চ দেখা গেছে আমাদের ব্রেনে এভরিথিং ইজ রেকর্ডেড, কিন্তু ভেরি ফিউ থিংস যেটার সাথে আমরা ইমোশনালি বেশি কানেক্টেড, সেটা আমাদের মনের মধ্যে সবসময় ঘুরে ফিরে আসে। সেটা ভালো ঘটনাও হতে পারে, সেটা অ্যাবসার্ড কোনো দুঃখের ঘটনাও হতে পারে। সেই হিপনোসিস কি করে, ওই সময় যে রিলেশনশিপ আমরা তৈরি করেছি মনের সাথে সময়ের, সেইখানে হিপনোসিস কাজ করে। মানে অনেকটা এরকম, যদি আমি এভাবে বলি যে ধরে নাও তোমার সাথে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, যে ইনসিডেন্টটা ভেরি ব্যাড ইনসিডেন্ট, ওই ইনসিডেন্টটা আমার বারবার মনের মধ্যে ফিরে আসছে। তো যদি এরকমভাবে টাইমলাইন থেরাপিতে করা হয়, অ্যাজ ইফ লাইক এ ফর্মুলা, যে আমি চোখ বন্ধ করাই, আমার টোটাল যারা পার্টিসিপেন্ট থাকে অনেকেই চমকে যায়, যারা ভিডিও দেখে বোঝার চেষ্টা করে যেটা কী হচ্ছে। অনেকেই বলে এত কাঁদছে কেন মানুষ। সো ঘটনাটা অনেকটা এরকম হয়, আমি যখনই কাউকে চোখ বন্ধ করাই একটা জেনারেলাইজ হিপনোসিস করি। সেটা কীরকম, চোখ বন্ধ করানোর পর তাদের সাথে জেনারেল কথা বলি, যে তুমি কোথায় বসে আছো, কি দেখছো, এবং কোন হলের মধ্যে আছো, বা স্কুলে থাকলে স্কুলের অডিটোরিয়াম। করতে 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 আমি কিছু স্পেসিফিক মিউজিক চালাই, যে মিউজিকগুলো আমাদের ব্রেন ওয়েভ, যেরকম আমি আর তুমি এখন যেরকম কথা বলছি, বা একটু আগে আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম, আমরা খেয়াল করে দেখব আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো যখন ব্রেন অ্যাক্টিভ থাকে আমাদের ব্রেন থেকে বিটা ফ্রিকোয়েন্সি রিলিজ হয়। বিটা ফ্রিকোয়েন্সিটা সাইনটা হয় এরকম লম্বা লম্বা দাগ কন্টিনিউয়াসলি, আমরা গুগল করলে দেখতে পারি বিটা ফ্রিকোয়েন্সি। সো বিটা ফ্রিকোয়েন্সি যখন খুব হাই রেঞ্জে রিলিজ হয় তখন আমাদের কনশিয়াস মাইন্ড ভেরি অ্যাক্টিভ থাকে। তখন যেরকম গাড়ি আসছে, উল্টো দিক থেকে অন্য কোনো গাড়ি আসছে, আমরা কিন্তু ব্রেক চিপি, বা সামনে কোনো গর্ত আছে আমরা খুব স্মুথলি ব্রেকটা চিপি, বা হঠাৎ করে দেখা গেলো একটা বাইক সামনে চলে আসলো, আমি যদি খুব কনসিয়াসলি গাড়ি চালাই আমি কিন্তু সিগন্যাল দেবো এবং ব্রেকটা দিয়ে গাড়িটাকে স্পিডটা কমাবো। যেটা আমি বলছিলাম বিটা ফ্রিকোয়েন্সি, বিটা ফ্রিকোয়েন্সিতে প্রত্যেকটা মানুষ খুব অ্যাক্টিভলি চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে ভাবছে যে এবার কি বলবে, এবার কি বলবে। ইন দ্য মিন টাইম আমি ব্যাকগ্রাউন্ডে খুব স্লো মিউজিক চালাই, যে মিউজিকগুলোকে বলা হয় আলফা ফ্রিকোয়েন্সি মিউজিক। আমরা গুগল সার্চ করলেও এখন এগুলো পাওয়া যায়, সবই পাওয়া যায়। সো এই আলফা ফ্রিকোয়েন্সি মানেই ব্রেন ওয়েভটা এইখান থেকে স্লো ডাউন হয়ে যায়। আচ্ছা, যে মোমেন্টে ব্রেন স্লো ডাউন হয়ে যায়, আমাদের ঘুমের প্রথম স্টেজটাই হচ্ছে ঘুমের প্রথম স্টেজটাকে বলা, আমরা যখন শুতে যাই সেই সময়টা আমাদের র্যাপিড আই মুভমেন্ট হয়। মানে এটা একটা খুব টেকনিক্যাল জিনিস, আমি একটা হিপনোসিস বোঝাতে গিয়ে এগুলো বলছি, অনেক দর্শকরা বা অনেকে ভিউয়ার্সরা ভাববেন এত টেকনিক্যাল। না, জিনিসটা টেকনিক্যাল না, ওপেন মাইন্ড রাখলে জিনিসটা আপনি রিলেট করতে পারবেন। সো যখনই ওই আলফা ফ্রিকোয়েন্সিটা রিলিজ হয় আমরা ঘুমের ফার্স্ট স্টেজে চলে যাই। ঘুমের ফার্স্ট স্টেজে আমরা যখন শুতে যাই আমরা খেয়াল করে দেখব আমাদের স্বপ্ন আসে। তো স্বপ্নটাকে আমরা যদি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি, এটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট, যে সময় স্বপ্নটা আসে। সো একটা স্বপ্ন যখন প্রথম স্টেজে যখন চোখ বন্ধ করি, আমার বডি যদি খুব টায়ার্ড থাকে, তখন ফার্স্ট স্টেজে আমাদের ব্রেন ওয়েভ এই আলফা ফ্রিকোয়েন্সিতে যেই যায় ওই সময় স্বপ্নগুলো পপ আপ করে মনের মধ্যে। এবং বিভিন্ন ধরনের স্বপ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে, পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, অনেক সময় একদম ইমাজিনেটিভ, যেটা হয়তো আগে কখনো আমি ভাবিও নি সেই ধরনের স্বপ্নও আসতে পারে। তারপরে স্টেজটা হচ্ছে
আমাদের থিটা ফ্রিকোয়েন্সি, যেটাতে ডিপ স্লিপ চলে আসে। আমি ওই আলফা ফ্রিকোয়েন্সি অবধি মানুষের ব্রেনটাকে রাখার চেষ্টা করি, ব্রেন ওয়েভটাকে স্পেসিফিক মিউজিক চালাই এবং আমি কন্টিনিউয়াস কথা বলতে থাকি। এবং ধীরে ধীরে 99% স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ওপেন মাইন্ড থাকে তারা চোখ বন্ধ করার সাথে সাথে আমি তাদের ওই বিটা ফ্রিকোয়েন্সি থেকে আলফা ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে দেখানোর চেষ্টা করি তার বাবা মা তার প্রতি কী কী কন্ট্রিবিউট করেছে। এবং 99% ক্ষেত্রে দেখা যায় বাবা মায়ের সাথে যাই রিলেশন থাক, রাগ হোক, দুঃখ হোক, মারপিটও হোক, কিন্তু ওই সময় সে একজন ভিউয়ার হিসেবে দেখে, মানে নিজের সিনেমাটা দেখার মতন একটা সিটে বসে যেন নিজেরই মুভি দেখছে। মানে বলা হয় ফার্স্ট পার্সন ভিউ টু থার্ড পার্সন ভিউ। এই সিচুয়েশনে ম্যাক্সিমাম মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না এবং যাদের বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হোক বা কোনো সময় খারাপও হোক, তারা হাউ হাউ করে কাঁদতে থাকে। ইভেন আমার মনে আছে চন্দননগরে একটি নামকরা স্কুল আছে, সেন্ট জোসেফ স্কুল, যেখানে আমার মেয়ে পড়াশোনা করতো অ্যাকচুয়ালি। তো সেই আমার মেয়েকে স্কুলের ব্যাপারে আমি একদিন যাই, মেয়ের ব্যাপারে, তখন প্রিন্সিপাল ম্যাম আমাকে রিকোয়েস্ট করেন যে আপনার মেয়ে পড়ে, আপনি এত ভালো কাজ করেন, এত বড় কাজ করেন, কেননা আপনি সেন্ট জোসেফ স্কুলের জন্য আসবেন। তো আমার আজও মনে আছে আমার মেয়ে সেকেন্ড রোতে বসেছিল এবং আমি যখন ওই প্রোগ্রামটা করছি, আমার মেয়ে আমাকে খুব ভালো করে জানে আমি কি বলবো, কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম নিজের মেয়েকেও দেখে। আমার মেয়েও যখন ওই শুনতে আমি যখন তার বাবা মার কথা বলছি, মানে মেয়ের ক্ষেত্রে আমি, ও এত কাঁদছে ফুপিয়ে, সে ভিডিওটা এখনও আমার কাছে রাখা আছে। এবং যখন ও চোখ খোলে, শুধু তাই না, ওর সাথে পুরো হল যখন চোখ খোলে, বাচ্চারা এত কেঁদেছে। সেই দিন অনেক টিচার ওই রুমে ছিলেন, তারা ভয় পেয়ে গেছে যে এত বাচ্চা একসাথে, নিয়ার অ্যাবাউট 800 চাইল্ড যদি একসাথে একটা রুমের মধ্যে হাউ হাউ করে কাঁদে, আওয়াজটা বুঝতে পারছো, তো যে কেউ ভয় পেয়ে যাবে। তো টিচাররা ভয় পেয়ে গেছে। আমি ইশারা করছি ভয় পাবেন না, এটা একটা মেন্টাল ফেজ, আপনি দেখবেন এর এফেক্ট বাবা মারাও পাবে, আপনারাও পাবেন। এবং ট্রাস্ট মি, আমার মেয়ে তো কাঁদছিলই, বাট ওখানে প্রচুর মেয়ে ছিল ক্লাস 8 থেকে 12 অবধি। তো আমার মেয়ে তখন আমার মনে হয় 8 বা 9-এ পড়ে। আমি গিয়ে যখন ওকে জড়িয়ে ধরি, ও জড়িয়ে ধরেও হাউ হাউ করে কাঁদছে। এবং তারপরে প্রোগ্রাম শেষের পর আমি বাচ্চাদেরকে বলি, তোমাদের কতজনের মনে হয় যে বাবা মার থেকে প্রিশিয়াস গিফট এই ইউনিভার্স তোমাদেরকে আজ অবধি কখনো দেয়নি বা দেবে না? তো প্রত্যেকটা বাচ্চা কাঁদছে আর হাত তুলে সেটা বলছে। আমি বললাম প্রোগ্রামের পরে উইদিন 2 আওয়ার্স যখন তোমার স্কুল থেকে বেরোবে, সবাই বাবা মার জন্য একটা চিঠি লেখো এবং সেই চিঠিটা দেবে বাবা মার হাতে এবং দিয়ে জড়িয়ে ধরে একবার হলেও বলবে আই লাভ ইউ। ট্রাস্ট মি, এই ঘটনাটা যে মোমেন্টে আমি করলাম, পরের দিন প্রিন্সিপাল ম্যাম আমাকে ফোন করে বলল যে ইউ আর ক্রিয়েট আ ম্যাজিক। আমি বললাম মানে? বললো হ্যাঁ, প্রত্যেকটা বাবা মা ফোন করে বলছে আপনি খালি বাচ্চাদের জন্য কেন করেছেন, আমাদের জন্য করুন, এরকম সেমিনার আমাদেরও দরকার। আমরা বুঝতে পারছি বাচ্চাদের চেঞ্জ করতে গেলে আমাদেরকে আপগ্রেড করতে হবে, বিকজ আমরা যদি আপগ্রেড না হই তাহলে বাচ্চাদের চেঞ্জ করতে পারবো না। মানে অনেকটা এরকম, একটা মোবাইল আমার আছে কিন্তু তার চার্জারটা যদি মোবাইলের সাথে কম্প্যাটিবিলিটি ম্যাচ না করে, সেটা যেরকম চার্জ দেওয়া যাবে না, ঠিক সেরকম বাচ্চাদেরকে এডুকেট করতে গেলে বাবা মাদের এডুকেশন দরকার। তো সেটার পরে আমি বাবা মাদের নিয়েও কাজ করি স্কুলে এবং খুব ভালো একটা রেসপন্স আসে। সো হিপনোসিস জিনিসটা কিন্তু পজিটিভেও ইউজ করা যায়, অনেকে নেগেটিভেও ইউজ করে। এবং আমরা যদি দেখি পৃথিবীতে যত টেরোরিজম যে ব্যাপারগুলো হয়, সেখানেও কিন্তু এই মাস্টার মাইন্ড তারাও কিন্তু বিরাট বড় বড় হিপনোসিস্ট। তারা মানুষের মনের মধ্যে এত নেগেটিভ জিনিস ভরে দেয়, তখন সে চোখ খুললেই দেখা যায় মানুষের সব খারাপ জিনিসগুলো করার টেন্ডেন্সি তৈরি হয়। বাট বাই দ্য গ্রেস অফ গড আমি খুব ফর্চুনেট যে আমি যে সমস্ত টিচারকে পেয়েছি এবং যারা যেভাবে আমাকে গাইড করেছেন, এবং এখনও আমার জীবনে প্রচুর টিচার আছে যাদের কাছ থেকে আমি রেগুলার শিখছি, শেখার তো কোনো শেষ নেই। সো বাচ্চাদের হ্যান্ডেল করতে গিয়ে আমাকেও নিজে মাঝে মাঝে বাচ্চা হতে হয়। আমি একটা জাস্ট টেস্ট নিচ্ছি। টেস্ট মানে এটা আমি বলবো যে সমস্ত বাবা মা যাদের ছোট বাচ্চা আছে বা নিউলি ম্যারিড, আপনারাও প্র্যাকটিস করে দেখতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত দাদু ঠাকুমা আমাদের এই পডকাস্টটা দেখছেন, মানে আপনার নাতি আছে, নাতনি আছে, চলুন তো 30 সেকেন্ড থেকে 2 মিনিটের জন্য একটা গেম আমরা খেলবো। হ্যাঁ, আমাদের এপিসোডটা চলতে থাকবে, আপনি এপিসোডটা স্টপ করে গেমটা খেলে আবার ফিরে আসবেন। এপিসোডটা কি? আমি যদি সবাইকে বলি একটা সাদা পাতা নিন আর একটা পেন্সিল নিন, পেন্সিল আমার কাছে আছে দেখানোর জন্য, এরকম একটা পেন্সিল নিন। এই পেন্সিলটা নিয়ে আপনার মনের মধ্যে 30 সেকেন্ড থেকে 3 মিনিটের মধ্যে যা যা হচ্ছে একটা ছবি এঁকে ফেলুন। তো তুমি দেখবে, আমি জানি যারা ছবিটা না এঁকেই এপিসোডটা দেখছেন তারাও হাসবেন, বা যারা ছবিটা আঁকার জন্য বন্ধ করে আবার চালাচ্ছেন তারাও হাসবেন। ছবিটা আঁকার পর যদি সবাই সবার ছবিটা না নিজে দেখে হাসবে, তার কারণ ওই ছবিটা যদি কোনো একটি কিন্ডারগার্টেন স্কুলে টানানো হয়, ইভেন 80 বছরের মানুষের আঁকা ছবিও, যে এক্সপার্ট ছবি আঁকে তার ক্ষেত্রে আলাদা,
আদারওয়াইজ 99% মানুষ যে ছবিটা এঁকেছে সেটা যদি কোনো একটা কিন্ডারগার্টেন স্কুলে টানানো হয়, যে কোনো বাচ্চা বা বাবা মা এসে বলবে এটা মনে হয় 5 বছরের বাচ্চা এঁকেছে। হোয়াট ইজ দ্য মেসেজ? মেসেজ মানে 80 বছরের মানুষে যখন ছবি আঁকে না, সেই ছবিটার মধ্যে একটা বাড়ি থাকে, একটা নারকেল গাছ, তাল গাছ থাকে, দুটো পাখি থাকে, একটা ছোট্ট পুকুর থাকে, একটা পাহাড় থাকে, একটা ছোট্ট পিছনে সূর্যর অর্ধেকটা রশ্মি ছড়িয়ে পড়েছে। মানে কি, আমাদের প্রত্যেকের মধ্যেই বেবি কিন্তু রয়েছে, একটা বেবি যে স্লিপিং অবস্থায় রয়েছে। তাহলে আমাদের মধ্যে যদি একটা বেবি থাকে, তাহলে আমাদের যারা ছেলে মেয়ে তাদের মধ্যেও তো একটা বেবি আছে। তো আমরা যখন একটা বাচ্চাকে কোলে করে বড় করি, তখন যে অ্যাফেকশান রাখি, আমার মনে হয় বাচ্চা 12 হোক, 14 হোক, 18 হোক, সে রুড হতেই পারে, কিন্তু আমরাও যদি তার সাথে রুড বিহেভ করি তাহলে কিন্তু প্রবলেমেটিক হয়। আর আমার মনে হয় কিছু টেকনিক্যাল জিনিস আমি যদি বলি, এটা জেনারেলাইজ থেকে টেকনিক্যাল, যে অনেক বাচ্চার মধ্যে দেখা যায় অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, যেটাকে মেডিকেল টার্মে বলা হয়। বিকজ আই এম নট এ মেডিকেল পার্সন, আমি বলতে পারেন একজন MBBS ডক্টর এটা বলতে পারেন, যে বাচ্চাদের মধ্যে যে সিমটম দেখা যায় সেটা হচ্ছে ইংলিশে বলা হয় ADHD, মানে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার ডিসঅর্ডার। মানে যাদের পা নড়ছে, যারা প্রচণ্ডভাবে দুরন্ত, বাবা মারা পাগল হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখবেন ADHD বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, যাদের মধ্যে ADHDর পার্সেন্টেজ হাই, মানে সোকল্ড, এটাকে যদি আমরা বর্ডার লাইন ধরি, বর্ডার লাইন মানে এটা হচ্ছে নর্মাল একটা জোন, এর ওপর আর ওর নিচে। তো ADHD মানে যখন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে বর্ডার ক্রস করে গেছে। এই লেভেলে যে সমস্ত বাচ্চারা আছেন, তাদের ক্ষেত্রে আমি বাবা মাদেরকে রেকমেন্ড করবো, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স রেকমেন্ডেশন, আমি কোনো এক্সপার্ট হিসেবে রেকমেন্ডেশন দিচ্ছি না, মানুষ ঘেটে যেটা শিখেছি সেটা থেকে বলবো, যে বাচ্চাদেরকে ইনসিস্ট করবেন না তুই পড়তে বস, তুই পড়তে বস। এক্ষেত্রে বাচ্চারা হয়তো খেলাধুলা অথবা ক্রিয়েটিভ, অনেক ADHD বেবির ক্ষেত্রে দেখা যায় তারা খুব ভালো ড্রয়িং করে। এবং আমি একটি সিমটম দেখেছি, 90% ADHD বাচ্চাকে যখন আমি জানতে চেয়েছি আলাদাভাবে, এটা আমার এক্সপিরিয়েন্স, এটার মধ্যে কিন্তু কোনো আপনি বলতে পারবেন না মেডিকেল কোনো জাস্টিফিকেশান আমি দিতে পারবো, এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যে বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আছে ছোটোবেলায়, যেটা আমরা বাঙালিদের ক্ষেত্রে বহু জায়গায় দেখেছি, প্রথম হাতে করি যখন আমরা দিই, কটা বাড়িতে তার বাবা মা বাচ্চারকে অপশান দেয় তুমি নিজের হাতে পেনটা চুজ করো। 90% ক্ষেত্রে চক বা পেন তার হাতে ধরিয়েই দেওয়া হয় ডান হাতে। যে বাবা যে মা একমাত্র বাঁ হাতে লেখে, সেই কিন্তু বাঁ হাতে লেখার জন্য তাকে অপশন দেয়, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখা যায় তাকে বাধ্য করি ডান হাতে লেখাতে। দুটো হাত দিয়েই মানুষ কিন্তু লিখতে পারে। পৃথিবীতে এরকম অনেক বড় বড় এক্সপার্টস আছে যারা বাঁ হাত দিয়ে লেখে, বাঁ হাত দিয়ে খেলাধুলাও করে। আমরা একটু যদি রিসার্চ ঘেটে দেখি, ক্রিকেটে এরকম অনেক কিংবদন্তি আছে যারা সবকিছুই বাঁ হাত দিয়ে করে। সো যে সমস্ত ADHD বাচ্চার মধ্যে ADHD পার্সেন্টেজ হাই, আমার চেক করে নেওয়ার জন্য বলবো, আমার অভিজ্ঞতা থেকে কোনো সময় এরকম হয়নি তো জোর করে আপনি তাকে বাঁ হাত থেকে ডান হাত করিয়েছেন। ছোটোবেলায় বাচ্চাদের ইন্ডিয়ান কালচারে শেখানো হয়, কোনো বাচ্চাকে বলে এই গ্লাসটা এনে দিত, এই খবরের কাগজটা এনে দিত, বাচ্চাটি কোনোভাবে যদি বাঁ হাত দিয়ে দেয়, আমাদের কি বলা হয়, বাঁ হাত খারাপ, ডান হাত ভালো, এবং এটাকে তাকে বাধ্য করা হয় বাঁ হাতটা সম্পর্কে তার খারাপ ধারণা তৈরি করতে। ট্রু। whereas রিসার্চ বলছে যারা বাঁ হাত বেশি ইউজ করে তাদের রাইট ব্রেন অনেক বেশি ক্রিয়েটিভ। সো যাদের রাইট ব্রেন যত বেশি ক্রিয়েটিভ, তারা কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দারুণ সাকসেসফুল হয়। অনেক প্লেয়ার আছে দেখা যায় ডান পায়ে যত না ভালো বল মারে, বাঁ পায়ে তার থেকে অনেক বেটার বল মারে, রাইট? অনেকে দেখা যায় ডান হাত দিয়ে একটা বল ছুড়লো, তার থেকে বাঁ হাত দিয়ে বল ছুড়লো অনেক বেশি অ্যাকুরেসি। সো তার মানে কি, আমাদের বডি ক্রসওয়াইজ কাজ করে। তো সেক্ষেত্রে যাদের বাঁ হাত বেশি চলে, তাদের রাইট ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ, তো তাদের ওটাতে বেশি হেল্প করা উচিত। আরেকটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যাদের মধ্যে ADHD ইস্যুস আছে, বাবা মারা যদি, আমি বলছি না গ্যারান্টি দিয়ে, যেটা হবেই, করে দেখতে পারেন। আপনি বাচ্চাদেরকে ডান হাত দিয়ে বলবেন কিছু লিখতে, সে ফর এক্সাম্পল আই অ্যাম স্ট্রং ফুল স্টপ, ইয়েস আই ক্যান ডু দিস, এটা ক্যাপিটালে লিখতে বলবেন। অ্যান্ড দ্য সেম ওয়ে সেই লেখাটাকে বলুন ডান হাত আর বাঁ হাতের কম্পিটিশান, অনেকটা ইস্টবেঙ্গল মোহনবাগানের টুর্নামেন্ট খেলার মতন ডার্বি ম্যাচ, মানে কেউ কাউকে ছাড়বে না। সো ডান হাত দিয়ে যেটা লিখলেন, সেম জিনিসটাকে যদি আপনি বাঁ হাত দিয়ে ধরে ধরে লেখেন, মানে ডান হাত দিয়ে লেখাটা সহজ, যারা ডান হাতে লেখে সকাল বিকাল তারা ডান হাতে লিখছে, তো তারা যদি ওটা বাঁ হাতে লিখতে যায় প্রথমবার, হাতের লেখা একটু একা ব্যাকা হবে।
তাতে কোনো প্রবলেম নেই। একটু ধৈর্য ধরে সে যদি ডান হাত দিয়ে লিখতে 2 মিনিট নেয়, বাঁ হাত দিয়ে 5 মিনিট নেয়, কিন্তু সেই 5 মিনিটের লেখাটা যদি ডান হাতের মতন সে করতে পারে, মেবি 10 বারে করবে, মেবি 20 বারে করবে। তো রোজ ডান হাত দিয়ে একটা লাইন লেখা, পজিটিভ অ্যাফার্মেশন লাইন, অ্যান্ড দেন বাঁ হাত দিয়ে সেম লাইনটাকে 4 বার বা 5 বার লেখা। এটা যদি অভ্যাস করাতে পারেন, অনেক ADHD বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটি বেড়ে যায় এবং তার ওই এনার্জিটা পজিটিভ দিকে ফ্লো হয়। যেরকম যদি ফুটবলের দিকে দিতে পারেন, যদি টেবিল টেনিসে দিতে পারেন, যে সমস্ত বাচ্চার মধ্যে ADHD আছে, হোয়ারাস যদি তাকে একটু টেকনিক্যালি বুঝিয়ে চেসে দিতে পারেন, সে হয়তো তার ওই ইউনিক ট্যালেন্ট বা ওই যে হাইপার অ্যাক্টিভ, সবসময় কন্টিনিউয়াসলি ব্রেন ছুটে বেড়াচ্ছে, তারা কিন্তু খেলাধুলায় অনেক বেশি উন্নতি করতে পারে। বাট এটা বোঝার জন্য বাবা মাকে একটু ওপেন মাইন্ডেড হতে হবে। অনেক সময় বাচ্চারা আমার কাছে আসে, যখন বাবা মারা জোর করে নিয়ে আসে, বাচ্চারা অনেকেই বলে আমি কি সাইকো, আমার কি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে? তখন আমি বাচ্চাদেরকে বাবা মার হয়ে বোঝাই যে দেখো, আমি কিন্তু সেই বই পড়া টিপিক্যাল কোনো সাইকোলজিস্ট নই যারা একদম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ওপরই কাজ করে। আমি একটা মানুষের মনের জোর বাড়ানোর জন্য সহজভাবে বললে, তুমি রাস্তায় হাঁটতে গেলে হঠাৎ করে একটা ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলে এই ডেস্টিনেশনটা কোথায়, সেই লোকটা যে ওইখানে ডিউটি করছে লাস্ট 10 বছর 15 বছর, তার পাড়া যদি হয় বা তার কাছে লোকেশনটা যদি জানা হয়, সে দেখিয়ে দেয়। মানে অনেকটা এরকম, আমরা রাস্তায় নেমে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, একটি গাড়ি দেখলাম, গাড়িটিকে হাত দেখালাম, গাড়িটি এসে দাঁড়ালো, আমি বললাম আমাকে এই লোকেশনে ছেড়ে দেবেন, আমি লোকেশনটা চিনি না। সেই লোকটি বলল বসুন, আমি ছেড়ে দেবো। তো ঠিক ওই ড্রাইভার যে রোলটা প্লে করে, আমিও মানুষের জীবনে অনেকটা সেই ধরনের রোল প্লে করি। আরেকটু সহজভাবে যদি বলি, এটা বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও আমাকে করতে হয়, সেটা হলো এভারেস্টের নাম আমরা সবাই শুনেছি। তো অফিসিয়ালি এভারেস্টে প্রথম উঠেছিল কে? এডমান্ড হিলারি। আর ওনাকে হেল্প করেছিল কে? তেনজিং নোরগে। তো তেনজিং নোরগে একজন শেরপা, আর এডমান্ড হিলারি হলেন একজন পর্বতারোহী, মাউন্টেনার। সো আমার রোলটা অনেকটা তেনজিং নোরগের মতন থাকে। মানে ইটস লাইক এ ভার্চুয়াল এভারেস্ট। যে স্বপ্নটা অ্যাচিভ করতে চায়, সেই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমি হয়ে যাই তার তেনজিং নোরগে। আমাকে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে হয়। বন্ডিংটার নাম বা ওয়াইফাই কানেকশনের নাম ট্রাস্ট, TRUST। সেখানে যদি টিটা কেটে বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যায় রাস্ট। সো আমি বাচ্চাদেরও বলি, বড়দেরও বলি যে আমার আপনার মধ্যে যদি ট্রাস্ট না থাকে, তাহলে আমার কোনো ফর্মুলাই আপনার ক্ষেত্রে কাজ দেবে না, এবং আপনার সময় আমার ক্ষেত্রেও ওয়েস্টে যাবে, আমার সময়টা, আমার নলেজটাও আপনার ক্ষেত্রে ওয়েস্ট হবে। বেটার আগে ডিসাইড করুন আপনি ট্রাস্ট করতে রাজি আছেন কিনা। এখানে আপনার একটা লাস্ট যে কথাটা আপনি বলছিলেন, সেটা দিয়েই আমি বলি, এই যে বাচ্চাদের ক্ষেত্রে যখন সে বড় হচ্ছে, প্রত্যেক বাবা মা ছোটোবেলা থেকে একটা স্বপ্ন থাকে যে ছেলেটা আইদার, মানে ওই ছোটোবেলা থেকে ডিসাইড করাই মোবাইলের মতো, যে হয় সে ইঞ্জিনিয়ার হবে, নাহলে ডাক্তার হবে, হতেই হবে IIT-তে যেতে হবে, বা নিট তাকে দিতেই হবে, বা কিছু স্পেসিফিক্যালি। এই যে চাপটা দিচ্ছে, কোথাও না কোথাও একটা বাচ্চা যখন বড় হচ্ছে, সে যখন পড়াশোনা তার এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল করতে পারছে না, সেই সময় যে তার মধ্যে যে ট্রমা সৃষ্টি হচ্ছে, সেইটা কিভাবে প্রথম থেকে এটাকে গাইড করা যেতে পারে, বা সেটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? মানে উত্তরটা বাবা মাদের জন্য দেবো না উত্তরটা বাচ্চাদের জন্য দেবো? দুজনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, আমি কেন বললাম, আমি এরকমও দেখেছি যে একটা বাচ্চা, সে তার মধ্যে ডিপ্রেশন চলে এসছে, কারণ সে ফার্স্ট হতে পারছে না, সে কোনো কারণে নাম্বারটা তার কম এসছে, সেই জন্য সে ঘরের মধ্যে নিজেকে আটকে রেখে দিয়েছে, সে কারোর সাথে কথা বলছে না। এই যে জায়গাটাতে আমাকে প্রথমে ফার্স্ট হতেই হবে। তো লাইফ ইজ এ ইনফিনিটি, কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়ে ইনফিনাইট গেম যেটা, সেটাকে বুঝতেই একটা মানুষের ক্ষেত্রে সারা জীবন লেগে যায়। রাইট। এটাকে ডাইরেক্টলি উত্তর না দিয়ে আমি একটা সিচুয়েশন দিই, সেখান থেকে অনেকটা আমরা বুঝতে পারবো সিচুয়েশনটা কীরকম। আমরা প্রত্যেকেই আজকের দিনে নতুন কোনো ওয়ার্ড, নতুন কোনো টার্মিনোলজি শুনলেই প্রথমেই গুগল করি, ঠিক? রাইট। এবার আমি জানি না আজকে আমাদের এই পডকাস্ট যারা শুনবেন বা শুনছেন, বা যাকে রেকমেন্ড করবেন, এরকম কটা মানুষ আছেন যিনি বলবেন আমি কখনো গুগল করিনি কোনো কিছু। লোকেশন গুগল, কোনো একটা নতুন নাম গুগল, কোনো একটা মানুষের নামে শুনলাম আজে বাজে কথা গুগল, বা হঠাৎ করে একটা মানুষ দারুণ সফল হয়েছে গুগল, বা একটা মানুষ শুনলাম একটা ইনক্রেডিবল কাজ করেছে গুগল, একটা মানুষ শুনলাম নোবেলের নাম সিলেক্ট হয়েছে গুগল। আমরা সব কিছুতে গুগল করি। গুগল তো সব কিছু নিয়ে করা যায়, আপনার আমার ভেতরে কী আছে সেটা নিয়ে গুগল কে করবে? মানে হাউ মাচ আই নো মাই সেলফ অ্যান্ড হাউ মাচ আই নো আদার্স, হাউ মাচ আই নো অ্যাবাউট দ্য সিস্টেম।
যেরকম আমি যদি জিজ্ঞেস করি তোমাকেই, মেসি কোন দেশের প্লেয়ার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর নেইমার কোন দেশের প্লেয়ার? ব্রাজিল। রোনালদো কোন দেশের প্লেয়ার? পর্তুগাল। রিসেন্টলি পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে আমরা জানি, বাট একটা যুদ্ধ অনেক দিন ধরে চলছে রাশিয়াতে, কোন দেশের এগেনস্টে? ইউক্রেন। রাইট। এই নলেজগুলো আমরা বেশ ভালোই জানি। এবার এই নলেজগুলোর পরিপ্রেক্ষিতে, এটাকে বলে জেনারেল নলেজ। আমরা যদি দেখি 10-এ আমরা প্রত্যেককেই হয়তো নিজেকে নিজে 7 দেবো 8 দেবো, কোনো স্পেসিফিক ইভেন্ট হয়তো জানি না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, রাইট? কিন্তু ঘুরিয়ে যদি এভাবে বলি, আমরা নিজেকে কতটা জানি, আমরা নিজের ভেতরটা কতক্ষণ মানে কতটা পড়ি, বা আমরা যারা বলছি আমি নিজেকে বেশ অনেকটাই জানি, বা আমি 10-এ 5 দিচ্ছি, যারা নিজেকে মনে করছেন আপনি নিজেকে জানেন 5, তাদেরকে আমার একটাই প্রশ্ন, আপনি আপনার ইমোশনসটা জানেন? কখন আপনি রাগবেন, কখন আপনি হাসবেন, কখন রাগের মধ্যেও আপনি নিজের ইমোশনসকে ব্যালেন্স বা কন্ট্রোল করতে পারবেন? উত্তর আসবে মোস্ট অফ দ্য টাইম নো। যে আমি বুঝতে পারছি আমি রেগে যাব, কিন্তু আমি তারপরেও আমি ওই জোনের মধ্যে যাচ্ছি, আমি রেগে যাচ্ছি, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সো নিজেকে জানাটা ফার্স্ট অফ অল খুব দরকার। আর যে সমস্ত বাচ্চারা, যে কথাটা তোমার ডাইরেক্টলি প্রশ্নটা ছিল, বাচ্চারা ছোটোবেলা থেকেই বাবা মার দ্বারা প্রেশারাইজড হচ্ছে যে এটা নিয়েই পড়তে হবে, এটার ক্ষেত্রে দুটো উত্তর হয়। একটা উত্তর হয় বাবা মারা সবসময় সেটাই চায় যেটা তার মনে হয় তার জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর কারেন্ট সিচুয়েশনে তাকে গ্রো করতে হেল্প করা। যেরকম একজন বাবা, তিনি যদি লয়ার হন, তিনি লয়ের সম্পর্কে যে এক্সটেন্সিভ নলেজ থাকবে, সেই বাবা হিসেবে হয়তো সোনার দাম দরটা অতটা নাও জানতে পারেন, কিছুটা জানতে পারেন। আবার কারোর যদি সোনার দোকান হয়, সকাল বিকাল সে 20 বছর 30 বছর ধরে সোনা নিয়ে হ্যান্ডেল করছে, তাকে যদি কোনো আইপিসির কথা বলা হয়, কোনো স্পেসিফিক একটা টার্মিনোলজি ইউজ করা হয়, তিনি হয়তো ওটার এক্স্যাক্টলি মানেটা সঙ্গে সঙ্গে নাও বলতে পারেন, একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইউনিক। সেটাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি যদি বলি, আমরা একটা রিসার্চ করেছিলাম, আমরা মানে আমার কিছু স্টুডেন্টকে আমি বলাতে তারা রিসার্চে নেমেছিল। আমার প্রচুর ধরনের স্টুডেন্ট আছে যারা আইআইটি লেভেলেও পড়াশোনা করছে, যারা আইপিএস আইএএস আছে, WBCS আছে। আমি বলেছিলাম যে এই প্রশ্নটা তোমরা দিনে যারা রেগুলার পাবলিক হ্যান্ডেল করো, তোমরা এই প্রশ্নটা করে দেখো তো উত্তর কী আসে। তো 2 মাস বাদে প্রায় 2 লক্ষ রিপোর্ট আমি পাই। সেই 2 লক্ষ রিপোর্টের মধ্যে লেস দ্যান 1% রিপোর্ট একটা দিকে আর বাকিটা একটা দিকে। প্রশ্নটা কী ছিল? যে ছোটোবেলায় আপনার বাবা মা আপনাকে যা হওয়ার জন্য বলেছিল বা যা হওয়ার জন্য ইনসিস্ট করেছিল, আপনি কি সেটা হয়েছেন? উত্তর এসছে না। এবার ঘুরিয়ে প্রশ্নটা যদি আমরা আজকে জেনারেশনের বাবা মা যারা আমরাও রয়েছি, আমরা যদি আমাদেরকেই করি, আমি সবসময় চাইব যে জায়গাটায় আমি হতে চেয়ে হতে পারিনি সেই জায়গাটা বাচ্চা যাক, বা মডার্ন ট্রেন্ড যেটা চলছে সেই দিকেই বাচ্চা যাক, যাতে বাচ্চার ভবিষ্যৎ সিকিওর হতে পারে। কিন্তু আমার বাবা মা তো আমাকে নিয়ে কিছু ভেবেছিল, কিন্তু আমি তো সেটা শুনিনি। তার কারণ আমার তখন মনে হয়েছিল আমি যেটা ভাবছি সেটা ঠিক। আমি এই উত্তরটা দিয়ে আজকের দিনের বাচ্চাদের এই মেসেজটা দিতে চাইছি না যে বাবা যেটাই বলবে তার উল্টোটা করো। আমি বলতে চাইছি তুমি কোনো ডিসিশান নিলে সেই ডিসিশানটাতে তোমাকে যদি স্টিক হয়ে থাকতে হয়, তার জন্য প্রপার লজিক এবং প্রপার ব্যাকআপ প্ল্যানও থাকা দরকার। যেরকম একটু আগে আমরা অফ দ্য রেকর্ড আলোচনা করছিলাম, যে সমস্ত প্লেয়াররা, সবাই তো ইন্ডিয়া খেলবে না, ঠিক? খেলা তো প্রত্যেকেই খেলে, প্রত্যেকেই ক্রিকেট ব্যাট নিয়ে যাচ্ছে, সৌরভ গাঙ্গুলিকে দেখে, সচিন তেন্ডুলকারকে দেখে। কিন্তু কটা বেঙ্গলের ক্রিকেটার আজকের দিনে ইন্ডিয়ান টিমে খেলছে? আমরা দেখব হাতে গুনে 1জন বা 2জন। তারাও প্রপারলি যে বেঙ্গলি ছোটোবেলা থেকে বড় হয়েছে সবসময় তা নয়। কিছু প্লেয়ার আছে যারা বেঙ্গলের হয়ে খেলছে। ক্রিকেট শুধু নয়, ফুটবলের ক্ষেত্রেও আমরা দেখছি ফুটবল খেলার মাঠে ঝড় উঠছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে, কিন্তু ওই ইস্টবেঙ্গল মোহনবাগানের পর কটা ছেলে তার বুকের লোগোটাকে চেঞ্জ করে দেশের লোগোটা করতে পারছে? সবাই কিন্তু পারছে না। তাহলে তারা খেলাধুলা করতে করতে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, খেলাধুলা ছেড়ে দেবে, দেন হোয়াট নেক্সট? তো সেক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চাকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে তুমি একটা গোল নিশ্চয়ই ভাবো, যে গোলটা তুমি অ্যাচিভ করলে তুমি সফল হবে। কিন্তু যে গোলটাই তুমি ভাবো না কেন, তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজটাকে তুমি যদি অ্যাক্টিভলি করতে পারো, তোমার ব্রেন তোমার সবথেকে বড় অ্যাসেট। মানে যদি আমি এটা বলি, ধরো একজনকে 10 কোটি টাকা দিয়ে বলা হলো এই টাকাটা দিয়ে তুমি বড় ব্যবসা করো। আরেকজনকে শারীরিক এবং মানসিকভাবে এমনভাবে দৃঢ় করে দেওয়া হলো যাকে 10 টাকা দেওয়া হলো।
আর আরেকজন যাকে 10 কোটি দেওয়া হলো তার সাথে এসি, ঘর, যত রকম ল্যাভিশ থাকার সিচুয়েশান দেওয়া হলো। তো হিসেবের খাতিরে, অঙ্কের খাতিরে যদি এটা আমরা একটা পোল করি, পোল মানে ইন সেন্স অফ 1 to 1 যদি আমরা জিজ্ঞেস করি, কতজন বাবা মার মনে হয় বা কতজন মানুষের মনে হয় ওই 10 কোটি টাকা যাকে দেওয়া হয়েছিল সে বেশি সফল হবে 2 বছর বা 4 বছর বা 10 বছর বাদে, না যাকে 10 টাকা দেওয়া হয়েছিল কিন্তু তাকে ফিজিক্যালি মেন্টালি প্রচণ্ড স্ট্রং বানিয়ে মার্কেটে ছাড়া হয়েছিল? উত্তর কী আসবে? সেকেন্ডটাই হবে। ঠিক সেই রকমই সবসময় প্রচুর কিছু থাকলেই যে আপনি সফল হন তা নয়। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের কাছে কি আছে আর আমাদের কাছে কি নেই। এটা দাঁড়িপাল্লায় মাপতে গিয়ে ম্যাক্সিমাম সময় আমাদের চোখটা যায় আমাদের কাছে কি নেই যেটা আমাদের বন্ধুদের কাছে আছে, আর ওইটা ভাবতে ভাবতে 99% সময় আমাদের হাত থেকে ছিটকে বেরিয়ে যায় যেটা প্রোডাক্টিভ টাইম ছিল, যে আমার মধ্যে এমন কি ইউনিকনেস আছে যেটা কারোর মধ্যে নেই, আমি কেন সেই জিনিসটা নিয়ে কাজ করব না। যদি আমাকে আমার ফিল্ডে দি বেস্ট হতে হয় তাহলে এক্সটেন্সিভ নলেজ এবং নলেজের সাথে যে মানুষটি ওই ফিল্ডে দি বেস্ট তার সাকসেসফুল হওয়ার স্টোরি লাইন অ্যাজ ওয়েল অ্যাজ তার ছাড়াও যারা ওই ফিল্ডে ক্রমবর্ধমানভাবে গ্রো করছে তাদের লাইফস্টাইল এবং তাদের পরিশ্রমটা, তাদের শেখাটাকে যদি আমি নকল করতে পারি তাহলে অনেক ইজি হবে। যেরকম দেশকে কে না ভালোবাসে, বাট কতজন নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন চ্যালেঞ্জ ফেস করে ওই দেশের নেতা হতে পারছে? দেশের নেতা হওয়া আজকের দিনে 2 মিনিটের ব্যাপার। আপনি কোনো অর্গানাইজেশনে যাচ্ছেন, নিজের নামটা লিখিয়ে দিচ্ছেন, আর আপনার মধ্যে যদি একটু ইনফ্লুয়েন্সিয়াল ক্যাপাসিটি থাকছে আপনি টাকা দিয়ে একটা পোস্টও পেয়ে যাচ্ছেন, আর সেই পোস্টটা পাওয়ার পর আপনাকে আর কে চেনে? আপনি আপনার সেই নলেজগুলো শেয়ার করছেন যেটা আপনার মনে হচ্ছে আপনি অনেক জানেন। ওয়ারাজ যদি আপনাকে একটা রিয়েল ফিল্ডে দেশকে কিছু দেওয়ার থাকে তাহলে সাবজেক্টে একটু স্টাডি করুন, একটু রিসার্চ ওয়ার্ক করুন। বাট হতেই পারে সবসময় সবাই যে বই পড়ে সব কিছু শিখতে পারবে তা না, কিন্তু এক্সপার্টদের কাছ থেকেও তো শেখা যায়। কিন্তু এক্সপার্টদের কাছ থেকে শিখতে গেলে অনেক সময় আমরা টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে যাই, মানে ল্যাপটপ অথবা মোবাইল অথবা ট্যাব, অনেক সময় এইগুলো আমাদের একটা অভিমন্যু চক্রবের মতন বেঁধে ফেলে। যেরকম কেউ হয়তো কোনো একটা শেখার জন্য ইউটিউব ভিডিও দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে দেখা গেল তার অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা লিঙ্ক পপ আপ করে উঠলো, সে নিজের অজান্তেই ওই পপ আপটায় হাত দিয়ে ভাবলো দেখি তো কী হচ্ছে, সেখানে দেখলো আরেকটা লিঙ্ক, সেই লিঙ্কে চলে গেল, সেখানে গিয়ে দেখতে দেখতে আরেকটা পপ আপ, আরেকটা লিঙ্ক, এইভাবে সে চক্রব্যূহের মধ্যে আটকে যাচ্ছে। কোথায় থামতে হবে, কতক্ষণে থামতে হবে সেটা অনেক সময় হয় না। তো সেই জন্য আজকের দিনের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো, যারা সেই র্যাট রেসের মতন তোমরা কিছু হওয়ার জন্য ছুটছো বাবা মার ইন্টারেস্টে বা তোমার নিজের ইন্টারেস্টে, একটু রিসার্চ ওয়ার্ক করো, একটু রীতিমতো যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কানেকশানটাকে বাড়াও। মানে যেটা আমি গাছ দিয়ে এক্সাম্পল দিই, আমরা যদি একটা গাছকে দেখি, গাছের দুটো জায়গা, যেরকম যদি আমি তোমাকেই প্রশ্ন করি, একটা বীজ আমরা যদি মাটির মধ্যে পুঁতি, হাতে করে চেপে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দিলাম, ওপরে আমার মাটি ফেলে দিলাম, যেভাবে ঠিক একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে তাকে আমরা কবর দিই। এবার ওই অন্ধকারের মধ্যে বীজটা চারিদিকে অন্ধকার দেখছে, তার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আসতে পারে। অবশ্যই। যদি মানুষ হিসেবে আমরাই দেখি আমাদেরকে একটা অন্ধকার জায়গার মধ্যে আটকে রেখে দেওয়া হলো। একটা বীজ প্রথম দিন থেকেই দুদিকে গ্রো করে। তুমি কি নিশ্চয়ই রিয়ালাইজ করেছো কোন কোন দিকে গ্রো করে? প্রথমে সে নিচের দিকে গ্রো করে, রাইট। একদম ফার্স্ট তার গ্রো হচ্ছে নিচের ফাউন্ডেশনটা তৈরি করা, রাইট। তো একটা বীজ যখন প্রথম একটা জলের বিন্দু সেই বীজটার মধ্যে গিয়ে পড়ে, সে প্রথমেই কিন্তু তার রুটটাকে নিচের দিকে নিয়ে যেতে চায়, এবং প্রথম যে রুটটা সে নিচের দিকে নিয়ে যেতে চায় ব্যাপারটা এতটা ইজি হয় না। কিন্তু যখনই সে নিচে দিয়ে যেতে চায় সেখানে একটা পাথরের টুকরো থাকতে পারে, সেখানে মাটি থাকতে পারে, সেখানে শক্ত কোনো কংক্রিট থাকতে পারে, সে প্রথমেই যেতে গিয়ে বাধা পায়, তখন সে সাইড দিয়ে যেতে চায়, তখন আবার সাইড দিয়ে যেতে চায়, এইভাবে তার একটা যুদ্ধ চলে। অনেক সময় দেখা যায় অনেক বীজ ওইভাবে কিন্তু মারা যায়, আবার অনেক বীজ আছে ধৈর্য ধরে কন্টিনিউয়াস ট্রাই করতে থাকে এবং একটা সময় সে মাটিটাকে আঁকড়ে ধরে। তার মানে আমরা দেখতে পেলাম একটা বীজ যখন প্রথম মাটির তলায় থাকে, সে মাটির তলায় চাপ খেতে 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 যত চাপ খায় তার মধ্যে যখন জল পড়ে তখন সে ধীরে 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 কোনো গাছের শিকড়ি যদি আমরা একটু রিসার্চ ওয়ার্কের মতন মাটি খুঁড়ে দেখি একদম স্ট্রেট নিচের দিকে যায়নি, সে কিছুটা একটু স্ট্রেট, তারপরে আস্তে আস্তে ডালপালা যেভাবে ছড়ানো হয় রুটটাও কিন্তু ওইভাবে আস্তে 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 একটা জালের মতন তৈরি হয়, নেটওয়ার্কের মতন, এবং সেই জালটা ধীরে 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 মাটিটাকে আঁকড়ে ধরে।
তার মানে একটা গাছের সাথে আমাদের জীবনের সম্পর্ক কী? প্রথমত, একটা গাছ মাটির তলায় যত জানে, সে যত অন্ধকারে যাবে অ্যাকচুয়ালি তত সে আলোর দিকে নিজেকে তৈরি করবে। তার মানে সফল হতে গেলে অন্ধকারের রাস্তাটা তোমাকে ফেস করতেই হবে, যদি তুমি এভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করো। সেকেন্ড অফ অল, একটা গাছ মাটির তলা থেকে প্রথমত দুটো জিনিস সে সংগ্রহ করে, কিছু খনিজ পদার্থ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার, অ্যাজ ওয়েল অ্যাজ সেই শিকড়টার মেইন কাজ কি থাকে, জমিটাকে আঁকড়ে ধরে রাখা। যদি একটু সায়েন্টিফিক ওয়ার্ড আমি এখানে ইউজ করি, কানেক্ট অ্যান্ড কালেক্ট, মানে দুটো সি সেখানে কিন্তু গাছটা প্রথমে করে। কানেক্ট অ্যান্ড কালেক্ট যার যত ভালো হয়, সেই অনুযায়ী গাছের ওপরের পার্ট, যেটা ছায়া দিচ্ছে, যেটা ফল দিচ্ছে, যেটা ফুল দিচ্ছে, যেটা অনেক সময় অনেক পশু পাখির বাসস্থান হিসেবেও দিচ্ছে, সেই কাজটাকে যদি সি এর ফর্মে বলি, কন্ট্রিবিউট করা। যে কারণে আমি বলি 3C ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। ওয়ান ইজ হাউ ইউ কানেক্ট, হাউ ইউ কালেক্ট, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি রিফ্লেক্ট ইউর কন্ট্রিবিউশন। মানে তোমার ফ্রেন্ড সার্কেল কীরকম হবে, তুমি কোন বন্ধুদের সাথে সারাদিন হ্যাং অ্যারাউন্ড করো, কাদের থেকে ইনফরমেশান কালেক্ট করছো, যেরকম তুমি ইনফরমেশান কালেক্ট করবে সেরকমই তুমি রিফ্লেক্ট করবে। মানে অরবিট। হ্যাঁ, অরবিট, রাইট। তার মানে আমরা যদি একটু এভাবে দেখি, সফল মানুষ রাইট যারা হয়, তারা এমন কিছু মানুষ বা এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো জিনিসের সাথে হ্যাং অ্যারাউন্ড করে যেটা তাদের ক্ষেত্রে রিফ্লেক্ট করে। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্রের নাম আমরা একটু আগে নিলাম, সো নেতাজি সুভাষচন্দ্র বোসের লাইফ দিয়ে দেখি তার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার ব্যাকগ্রাউন্ড, তার পড়াশোনা এবং তার চিন্তাভাবনা। সে তার মাকে যে ধরনের চিঠিগুলো লিখতেন, প্রত্যেকটা চিঠি কিন্তু একটা আইকনিক। আমি রিসেন্টলি এলগিন রোডে যে বাড়িটি এখনও রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, আমি জানি না তুমি গেছো কিনা, আমি তোমাকে অবশ্যই বলবো। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা অর্গানাইজেশন ছিল, রাইট, ডাইরেক্ট কানেক্টেড উইথ এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, এবং সেখানে রক্ষণাবেক্ষণ, এবং সেখানকার আমি অ্যাক্টিভ মেম্বার ছিলাম। ভেরি গুড। তাহলে তুমি নিশ্চয়ই জানবে ওখানে প্রচুর চিঠি রাখা আছে, ঠিক, এবং যে চিঠিগুলো কিন্তু ভেরি আইকনিক চিঠি, যে চিঠিগুলো পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়েও প্রচুর বই আছে। আমি ওই একজনের নাম বলছি, এর মানে এটা নয় আমি একজনের প্রতি ফ্যাসিনেটেড, এরকম বহু মানুষ আছে। কথা বলতে বলতে ওনার নামটাই বারবার আমার মুখের সামনে ভেসে আসছিল, সেই জন্যই ওনার নাম বলতে চাইছি। পরশুদিনের ঘটনা, আমার চেম্বারে 3টি বাচ্চা ডিফারেন্ট টাইম জোনে এসছে। 3টি বাচ্চাই যখন আমার ঘরে ঢুকলো, দেখলাম তাদের পশ্চারাল ডিসঅর্ডার। হোয়াট ইজ দ্য মিনিং অফ পশ্চারাল ডিসঅর্ডার? একটি বাচ্চা বসে আছে এইভাবে হেলান দিয়ে, এবং আমি বুঝতে পারছি তার স্পাইনটা পুরো বেঁকে গেছে। একটি বাচ্চা বসে আছে এইভাবে, মানে তার সারাদিন সে খাটের মধ্যে হাতটা এইভাবে করে বসে থাকে। আমি দেখেই বুঝতে পারলাম মেইন চ্যালেঞ্জ তার স্পাইনাল কর্ড। সো আমি আরেকজন বাচ্চাকে দেখলাম, সে লম্বা, খুব সুন্দর হাইট, কিন্তু এরকম কুঁজো হয়ে গেছে। আমি 3জন বাচ্চাকেই যখন একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে তুমি এন্টায়ার লাইফে তোমার সবথেকে ইম্পর্টেন্ট যে বাড়িটার মধ্যে থাকা দরকার, সেই বাড়িটাকে যদি যত্ন না করো, সেই বাড়িটা কি তোমাকে প্রপার সার্ভিস দেবে? তারা প্রশ্নের উত্তর না বুঝেই বললো না, দেবে না। আমি বললাম নিজের বিছানাটা গুছিয়ে রাখো, বললো কখনো কখনো। আমি বললাম নিজের পড়াশোনার টেবিল গুছিয়ে রাখো, সে বললো কখনো সখনো। আমি বললাম নিজের শরীরের যে অর্গানগুলো আছে বা শরীরের যে বোনসগুলো আছে সেগুলোর যত্ন কতক্ষণ নাও? 3জনেরই এক উত্তর, আমার ফিজিক্যাল এক্সারসাইজ করতে ভালো লাগে না। ফিজিক্যাল এক্সারসাইজ করার তো দরকার নেই, সফল হওয়ার জন্য ফিজিক্যাল এক্সারসাইজের কোনো ইম্পর্টেন্স নেই। এবার আমি যখন সায়েন্টিফিক ওয়েতে লজিক দিয়ে, বিভিন্ন মানুষের ব্যাকগ্রাউন্ড দিয়ে, তাদের স্পাইনাল কর্ড ব্যাকা করলে তার থিঙ্কিং প্যাটার্ন কীরকম হয় এবং স্পাইনাল কর্ডটা একদম সোজা করলে থিঙ্কিং প্যাটার্ন কীরকম হয়, এটা যখন রিয়ালাইজ করালাম, আমি দেখলাম তখন 3জনের মধ্যে 2জন সেটা বিশ্বাস করলো, এবং তার পরের ফিডব্যাক, তারা প্রত্যেক দিন বাড়িতে সেই জিনিসগুলো ফলো করলো। কিন্তু একজনের বক্তব্য, উনি বললেই আমি ওনার কথা শুনবো, যেদিন আমার মনে হবে আমি সেদিন করব, মানে নিজের ব্যাপারে সে রিজিড। এবার আমি মনের চোখে দেখতে পাচ্ছি সে যদি একটু ফ্লেক্সিবল থাকতো, একটু যদি ফিজিক্যাল এক্সারসাইজ করতো, তাহলে তার ব্রেন বডি কানেকশন অনেক বেটার হতো। হোয়াট আই মিন টু সে, লাইফে সফল হওয়ার জন্য একটা জিনিস দরকার, তোমার নিজের ইচ্ছা থাকাটা দরকার। এবিলিটি কম থাকতেই পারে, যে ফিল্ডেই তুমি যেতে চাও, যেটা তুমি প্রথমে বলছিলে বাবা মারা অনেক সময় প্রেশার দেয়, কিন্তু বাচ্চাটির নিজের কি ইচ্ছা সেটা দেখতে হবে। যেরকম আমি যদি আমাকে দিয়ে এক্সাম্পল দিই, আমার ছোটোবেলায় ইচ্ছা ছিল আমি ইন্ডিয়া খেলবো, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো, এখানে ইন্ডিয়া লেখা থাকবে, পিছনে বড় করে নাম, ইন্ডিয়ার ফ্ল্যাগ দুটো হাতের ধারে যেরকম ইন্ডিয়ান জার্সিতে থাকে। কিন্তু সামহাও আমার লিগামেন্ট কার্টিলেজ ছিঁড়ে যায়,
কিন্তু আমার লাইফে বহু ধরনের গুরু এসছেন। একজন গুরু আমাকে সবসময় শিখিয়েছেন, মনে রাখবে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। মানে বলতে পারো অনেকটা আইকনিক একটা স্লোগানের মতন তিনি আমার মনের মধ্যে ভরে দিয়েছিলেন। আমি যখন জানতে চেয়েছিলাম বোঝা আর খোঁজাকে কীভাবে এক করব, তখন উনি বারবার একটা কথাই বলতেন, তুমি সেটাই বুঝবে যে ধরনের মানুষের কাছে তুমি কানেক্টেড থাকো। তুমি তোমার থেকে হায়ার ক্যাটাগরি মানুষদের সাথে কানেক্ট থাকো, অটোমেটিক্যালি তোমার বোঝা শেখাটা অনেক ভালো হবে। এবং সেই শিখতে গিয়ে কিন্তু আমি একদিন দেখি নিজের অজান্তেই আমার কাছে আমি নিয়ে এসেছি দেখানোর জন্য যে ইন্ডিয়ার জার্সি পরার শখ ছিল, আমি খেলে হয়তো পড়তে পারিনি, কিন্তু আজকে অ্যাজ এ মেন্টাল টাফনেস কোচ হিসেবে আমি ইন্ডিয়ান টিমের সাথে এই জার্সিটা পরে যখন দাঁড়াই, ইন্ডিয়া যখন ন্যাশনাল অ্যান্থেম বাজানো হয় গোল্ড মেডেলের জন্য, এবং যারা বিখ্যাত আজকের দিনে ইন্ডিয়ান স্পোর্টস পার্সন ওই পোডিয়ামে দাঁড়িয়ে থাকে, তখন আমার এত আনন্দ লাগে যে আনন্দে চোখে জল অবধি আমি ধরে রাখতে পারি না। আপনি বলছেন আমার গুজবাম্প হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং সত্যি এটা একটা দারুণ মুহূর্ত যখন এই গেঞ্জিটা পরে আমি মাঠে দাঁড়াই। সো এটা একটা দারুণ মুহূর্ত, কিন্তু ওই মুহূর্তটা আসতে আমাকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটা আমার ভাষায় আমি বলি নো পেন নো গেন, নো প্রেশার নো ডায়মন্ড। মানে আপনি যতক্ষণ না প্রেশার হ্যান্ডেল করতে পারবেন ততক্ষণ আপনার লাইফে প্লেজার আসতে পারে না। প্রেশার হ্যান্ডেল করার জন্য মেন্টালিটি তৈরি করতে হয়, মাইন্ডসেট তৈরি করতে হয়। সবার মাইন্ডসেট থাকে না, সবাই চায় আরামে সাকসেসফুল হব। একটি 11-এ পড়া ছেলে তার মায়ের সাথে এসছে, মায়ের বক্তব্য, স্যার আপনার মতন হতে চায়, আপনি একটু কিছু গাইড করুন। আমি তাকে বললাম তুই কি হতে চাস? বলো এক্স্যাক্টলি আপনার মতন। আমি ওই জন্য পড়াশোনা এখনই বন্ধ করে দিয়েছি। আমি প্রচুর ইউটিউবারের ভিডিও দেখে মুখস্থ করে নিয়েছি। কালকে থেকেই আমি ইউটিউবে নেমে পড়বো আর একটার পর একটা ভিডিও ছাড়বো। স্যার 20,000 লাইক, 40,000 লাইক, 2 লাখ লাইক, 5 মিলিয়ন ভিউয়ার, আমার প্রত্যেক মাসে টাকা আসবে। আমি বললাম দেখ বাবা, তুই আগে পড়াশোনা কর, আগে কনসেপ্টটা শেখ। আমি 50 বছরে যেটা শিখে বলছি, তুই আমাকে কপিক্যাট করে বললেও তুই কিন্তু সেই ভ্যালু পাবি না যতক্ষণ না তোর সেই চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাবি। সো সে জেদ করে বলল আমি করে দেখিয়ে দেবো, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেয়ার পেরেন্টস। অ্যান্ড সেই বাচ্চাটিকে আমি জানি না, বাচ্চাটা এখনও আমি আজ অবধি কোথাও দেখিনি। সে নো হোয়ার প্রথম প্রচুর ইউটিউবে ভিডিও ছাড়তো, তারপরে ধীরে ধীরে তার মনে হলো 2,000 লাইক আসবে, কিন্তু 2জন লাইক আসতো, তার বাবা মা একটা লাইক দিত আর সে নিজে একটা লাইক দিত। এই করতে করতে সে সিস্টেম থেকে হারিয়ে গেছে। এখন মাঝখানে শুনলাম সে নাকি জামা কাপড়ের ব্যবসা করবে। মানে আমি বুঝতে পারছি তার লাইফের চ্যালেঞ্জটা কোথায়, বাট আই ডোন্ট নো হাউ টু হেল্প দেম। আমি কোথাও পড়ছিলাম যে কোনো কিছুর ক্ষেত্রে মেকানিজম হচ্ছে 2% আর অ্যাটিটিউড হচ্ছে 98%, কিন্তু সেখানে লেখা রয়েছে আমাদের ছোটোবেলা থেকে যে এডুকেশন সিস্টেম, সেখানে 2% মেকানিজমকে নিয়েই পড়ানো হয়, 98% অ্যাটিটিউডকে কখনো ডেভেলপ করায় না, বা সেটা শেখানো হয় না, বা সেটাকে নিয়ে চর্চাও করে না। আপনার কি মনে হয় না যে পরবর্তী ক্ষেত্রে যে কোনো মানুষ যখন সে রিয়েল ওয়ার্ল্ডে যাচ্ছে, প্রফেশনাল ওয়ার্ল্ডে যাচ্ছে, অ্যাটিটিউডটা তার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে রাদার দ্যান মেকানিজম? খুব ইউনিক এবং রিলিভেন্ট কোশ্চেন আজকের দিনের জেনারেশন বলে না, এটা সবার ক্ষেত্রে। এটা একজন হোম মেকারের ক্ষেত্রে হতে পারে, একটা বিজনেস লেডির ক্ষেত্রে হতে পারে, একজন অ্যাক্ট্রেসের ক্ষেত্রে হতে পারে, ইভেন একজন স্টুডেন্টের লাইফেও হতে পারে। আমি এই উত্তরটাকে একটু আমার স্টাইলে আমি যেভাবে এক্সপ্লেন করি সেটা দিয়ে যদি বোঝাই, এটা হয়তো অনেকেই যারা তোমাকে চেনে, যারা আমাকে চেনে জানবে যে আমি বিভিন্ন রকম প্রপস দেখাই। তো এটা একটা প্রপস, যেরকম এই বলটার যে শেপ, এটা একটা গোল শেপ, রাইট? এটা ড্রপ খাওয়ালে আমার হাতেই আসবে দেখে মনে হচ্ছে, কিন্তু শুধু না, এটা হবেই, প্রবাবিলিটি তাই বলে। বাট এই বলটার শেপ একদমই অন্যরকম, এটাকে রিফ্লেক্স বল বলা হয়। এটা ড্রপ খাওয়ানোর পর যেদিকে খুশি চলে যেতে পারে। সো আমি এই বলটা দেখানোর প্যারালালি আমি যদি আরেকটা প্রশ্ন করি যে আমাদের লাইফের ডেফিনেশন নোন টু নোন অর নোন টু আননোন, তো উত্তর আসবে কি নোন টু আননোন। মানে আমরা জানি না আধ ঘন্টা বাদে আমার তোমার সাথে লাইফে কী ঘটতে চলেছে। তার মানে আমরা যদি একটা আননোন সিচুয়েশন ফেস করি, তাহলে আমাদের কনশাস থাকা উচিত না কনশাসলি ক্যাজুয়াল থাকা উচিত? আমরা কিন্তু উত্তর কী দেবো? কনশাস থাকা উচিত, বিকজ আমরা জানি না কি হতে পারে। যেরকম একটা গোলকিপার গোলপোস্টে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে একজন বল মারবে, পেনাল্টি হয়েছে। গোলকিপারের কাছে সিচুয়েশন কিন্তু আনপ্রেডিক্টেবল, রাইট? মানে এই বলটাকে ড্রপ খাওয়ালে যেমন প্রেডিক্টেবল, এই বলটাকে ড্রপ খাওয়ালে আনপ্রেডিক্টেবল। গোলকিপারের ক্ষেত্রেও কিন্তু আনপ্রেডিক্টেবল, যে কোনো জায়গায় বলটা যেতে পারে।
তাহলে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন ফেস করার জন্য বাচ্চাটি বা ওই গোলকিপারেরটির কী করা দরকার, ভেরি ভেরি কনসিয়াস থাকার কথা। অ্যাজ ওয়েল অ্যাজ উইকেট কিপারের ক্ষেত্রেও সেম হয়। বলটা যখন বোলার বল করছে, ব্যাটসম্যানকে অতিক্রম করে তার কাছে আসছে, সেখানেও কিন্তু তাকে আনপ্রেডিক্টেবল ফেস করার মতন কনসিয়াস থাকতে হয়। আমরা যদি আমাদের ডেইলি লাইফটাকে দেখি, রোজ সকালে উঠে আমরা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন ফেস করতে যাচ্ছি, কিন্তু কতজন আমরা রয়েছি যারা সকালবেলা থেকে ভেরি কনসিয়াসলি দিনটাকে হ্যান্ডেল করছি বা কনসিয়াস হয়ে নিজের অ্যাটিটিউডের ওপর কাজ করছি, যে অ্যাটিটিউডের কথা তুমি বললে। মানে লাইফে তিনটে জিনিস সবার জীবনে আছে, মানে তিনটে সার্কেল ইন্টিগ্রেট করে। ব্যাপারটা অনেকটা এরকম, যদি আমরা তিনটে সার্কেল পাশাপাশি আঁকি, এ বি অ্যান্ড সি, তিনটে সার্কেলকে যদি একদম ক্লোজলি আঁকি, মানে ইন্টিগ্রেট করে, তাহলে দেখা যাবে তিনটের মাঝখানে একটা জায়গা থাকবে যেটা কমন জোন, মানে সার্কেল এ, সার্কেল বি অ্যান্ড সার্কেল সি। তো সার্কেল এর নাম হচ্ছে নলেজ। মানে একটা মানুষের সফল হওয়ার ক্ষেত্রে ইনফরমেশন কালেকশন দরকার। নলেজের ডেফিনেশন কি? কালেক্টিং ইনফরমেশন। নলেজের পরে যেটা দরকার হয় একটা মানুষের সফল হওয়া বা জীবনে এগোনোর ক্ষেত্রে, দ্যাট ইজ কল স্কিল। স্কিল মানে যে নলেজটা আমি অ্যাকিউর করলাম, সেই নলেজটাকে আমি স্কিলে কনভার্ট করতে পারছি কিনা, মানে অ্যাপ্লাই করা। মানে আমি একজন খুব বড় আর্টিস্ট হতে চাই, মেকওভার আর্টিস্ট, মানে মানুষকে সাজাবো। এবার সেক্ষেত্রে আমার নলেজ ইনফরমেশন প্রচুর আমি কালেক্ট করেছি, বা ইউটিউব দেখে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বড় বড় এক্সপার্টদের আইডিয়া নিয়েছি। বাট এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি স্কিলে কি কনভার্ট করতে পারছি, মানে অ্যাপ্লাই করতে পারছি? অনেকের ক্ষেত্রে দেখা যায় নলেজ কালেকশন হিউজ, বাট অ্যাপ্লিকেশন পার্টটা লো। অনেকের ক্ষেত্রে উল্টো, স্কিল পার্টটা অসম্ভব ভালো, মানে কোনো কাজ শেখেনি কারোর কাছে, বাট নিজের ইন্টারনাল এত সুন্দর সে স্ট্রোক দেয় যেটা দেখার মতন। তো নলেজ আর স্কিলটা দুটো মানুষেরই, প্রত্যেকটা মানুষেরই দরকার। কিন্তু মেইন চ্যালেঞ্জ কোথায়? নলেজ স্কিলকে ইন্টিগ্রেট করে, সেটা হলো অ্যাটিটিউড, থার্ড সার্কেলটা। তো রিসার্চে দেখা গেছে অনেকেরই নলেজ লো বা হাই, অনেকেরই আবার স্কিল লো বা হাই। এটা কপি করা যেতে পারে অন্যের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে, কিন্তু অ্যাটিটিউডটা কপি করা যায় না। অ্যাটিটিউড কাম ফ্রম উইদিন। অ্যাটিটিউডটা হচ্ছে আমার বিহেভিয়ারাল প্যাটার্ন। এবার ওই অ্যাটিটিউডটা যারা ফ্লেক্সিবল, তারা দেখা যাচ্ছে লাইফে অনেক তাড়াতাড়ি গ্রো করছে। এক্সাম্পল, আমার নলেজ খুব কম, আমার স্কিলও খুব কম, বাট আমার অ্যাটিটিউড হাই, মানে শেখার ইচ্ছা প্রচণ্ড। ইংলিশে এটাকে বলা হয় এবিলিটি ভার্সেস উইলিংনেস। কোনো একটা কাজের এবিলিটি আমার লো, আমি জানি না কিভাবে করতে হবে, বাট উইলিংনেস ভেরি হাই। তাকে কাজ শেখানো যতটা ইজি, বা তার মধ্যে ইম্পর্টেন্স বা তার মধ্যে গ্রো করার ইচ্ছা যত ইজি, একজনের দেখা যাচ্ছে এবিলিটি হাই, উইলিংনেস লো, সেই ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট, যেখান থেকে ইগো তৈরি হয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই ইগো আছে। কোনো একটা বিষয় সে যখন বেশি জানে, তার উল্টো দিকের মানুষ তখন ভুল প্রমাণ করতে চায়, সে কিন্তু বারবার প্রমাণ করতে চায় আমি তোমার থেকে বেশি জানি, সেখান থেকে তার ইগো ফর্ম হয়। কিন্তু যারা এবিলিটি ওয়াইজ মেবি লো, উইলিং ওয়াইজ মেবি লো, বাট তার ভেতরে কোথাও একটা ডিসাইড হয়েছে যে না, আমি আমার উইলিংনেসটা বানাবো, কারণ আমি যদি উইলিংনেস বাড়াই, আমার অ্যাটিটিউড চেঞ্জ করি, আমি নিজেকে ডেভেলপ করব। সেই জন্য দেয়ার ইজ এ ভেরি গুড কোটেশন, ফর থিংস টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ, ফর থিংস টু গেট বেটার ইউ হ্যাভ টু গেট বেটার। মানে তোমাকে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে আগে নিজেকে পরিবর্তিত হও। স্কুলের লাস্ট বেঞ্চে পড়া ছেলেরা পৃথিবীতে যত বেশি সফল, ফার্স্ট বেঞ্চের ছেলেরা অ্যাভারেজ লাইফস্টাইল হয়তো লিড করে, কিন্তু সফলতার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেইভাবে নয়। উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি মাই ফ্রেন্ডস, যারা আমার সময় স্কুলে ফার্স্ট বেঞ্চে বসতো, তারা অন অ্যান অ্যাভারেজ হয়তো তাদের জায়গায় তারা সফল, তারা হয়তো একটা চাকরি করছে, তারা হয়তো দিনের অনেকটা সময় তাদের যে কাজকর্ম করে আনন্দ পাচ্ছে। বাট আমি স্কুলের লাস্ট বেঞ্চে থেকেও আজকে যখন আমার বন্ধুদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাই যে মৃণাল, তুই যেভাবে লাইফটাকে লিড করলি, আমরা কখনো ভাবতেই পারিনি। আমরা হয়তো তোর থেকে অনেক পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু তোর অ্যাটিটিউডটা ফ্লেক্সিবল ছিল। আমার লাইফের সবথেকে বড় পাওয়া, আমার স্কুলের যে 5টি বা 8টা বন্ধু ছিল, প্রত্যেকটা বন্ধুই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইথ হতো, আর আমি ছিলাম পিছনের দিক থেকে ফার্স্ট বয়। তো আমার বন্ধুরা বলতো এ ফার্স্ট বয় এসে গেছে, আমিও হাসতে হাসতে বললাম কে ফার্স্ট কে লাস্ট সেটা তো সময় বলে দেবে। এবং আজকের দিনে সেই বন্ধুরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। সবাই না, কিছু বন্ধু ইগো, তাদের ধারণা মৃণাল কী করে এত মানুষের ভালোবাসা পায়। সো আমি জানি না কার ব্যাংকে কত টাকা আছে, কিন্তু আমার কাছে কয়েক কোটি মানুষের ভালোবাসা আছে, যেটা থাকার জন্য আমি নিজেকে কিন্তু প্রচণ্ড রিচ মনে করি। আমি জানি না তুমি এটা আমার সাথে একমত কিনা। ভীষণভাবে, মানে আপনি এটা বলছেন আর আমি ব্যাক অফ দ্য মাইন্ড আমার স্কুল জার্নি থেকে এখন অবধি আমি মেলাচ্ছি। এই যে আপনি বলছেন না যে অনেকে বলে যে আরে
তুমি এই জায়গাটাতে গেলে, এই জায়গাটাতে অ্যাচিভ করলে আমরা ভাবতেও পারছি না। এক্স্যাক্টলি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট যখনই এই ধরনের কারোর সাথে আমার দেখা হয়, ঠিক এই কথাটাই আমাকেই বলে। রাইট। ভেরি রিসেন্ট আমার একজনের সাথে দেখা হয়েছে, আমি একটু এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেখা হয়েছে, আমি গেছি একটা ব্যাংকে, তো যার সাথে দেখা হয়েছে আমি জানি, আমি যখন মানে যখন কলেজে পড়াশোনা করতাম, হি ওয়াজ ভেরি সাকসেসফুল। শুধু তাই নয়, সে প্রাইভেট টিউশন করতো। মানে সেই সময় আমরা ভাবতে পারতাম না, মানে 500 টাকা ট্যাক্সি ভাড়া, মানে সে ট্যাক্সি ছাড়া যাতায়াত করতো না। এবং হি ইজ ভেরি নলেজেবল স্টুডেন্ট, খুব ভালো ইয়ে ছিল এবং পড়াশোনার ওপর ভীষণ দখল ছিল, সমস্ত কিছু ছিল। সেদিন আমার সাথে যখন দেখা হয়েছে, আমাকে বলছে যে মানে তোমার সাথে দেখা হয় অনেক দিন বাদে দেখা হলাম। অনেক দিন বলো না, আমার সিনিয়র, বললাম অনেক বছর বাদে দেখা হলো। বলছে আমার খুব ভালো লাগলো, তুমি এই জায়গাটাতে অ্যাচিভ করেছো, সেই জায়গাটাতে যাইয়ে কখনো আমরা প্রেডিক্ট করতে পারিনি, এই কথাটাও বলেছে। এই যে জায়গাটা, আমি আমার ক্ষেত্রে বলছি না, এটা আমার মনে হয় ওই এপিজে আব্দুল কালাম স্যারের কথা অনুযায়ী, মানে প্রাউড টু বি ব্যাক বেঞ্চার্স। রাইট। সো এই যে কথাটা তুমি বললে, প্রেডিক্ট করতে না পারা, এটা নিয়ে আমি একটা গল্পের কথা বলবো, যে গল্পটা আমাকে স্কুল লাইফে, আমি অঙ্কে 9 পেয়েছিলাম, আর সেদিন আমার টিচার আমাকে বলেছিল, দুজন টিচার উত্তম মধ্যম ধোলাই দিয়েছিল যে তোর জন্য স্কুলের বদনাম হচ্ছে, তোকে স্কুলে না রাখাটাই ভালো। কিন্তু একজন টিচার আমাকে স্কুলে লাস্ট ক্লাস শেষ হওয়ার পর, তিনি খেলার টিচার ছিলেন, তিনি আমাকে মাঠে নিয়ে গিয়ে, আমি হকি খেলা শুরু করেছি কিন্তু পড়াশোনা করতাম না, তিনি আমাকে বসে গল্পটা বলেছিলেন এবং আজও গল্পটা মনে রাখি। আজকে ওই গল্পটার জন্যই বলতে পারো আমার লাইফে অনেক টার্নিং পয়েন্ট এসছে। আমার টাফ টাইমে আমি গল্পটাকে ভেবেছি এবং নিজেকে নতুন করে ইন্সপায়ার্ড করেছি। অনেক সময় মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম একটু অন্যভাবে তাকালে ঘটনার মানে পাল্টে যায়। তো উনি গল্পটা বলেছিলেন একটা পাথরের টুকরো দেখি, তো এক্স্যাক্টলি ওই পাথরের টুকরোটা আমার কাছে নেই, কিন্তু আরেকটা অন্য পাথরের টুকরো আমি দেখাবো। তো উনি এরকমই একটি পাথরের টুকরো দেখিয়ে বললেন, দ্য স্টোরি অফ লুভের মিউজিয়াম। লুভের হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এবং আইকনিক মিউজিয়াম, যা বিখ্যাত মেইন কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি বিখ্যাত কারণ এটি ফ্রান্সের আইফেল টাওয়ারের খুব কাছে। আরেকটি বিখ্যাত কারণ এখানে মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চির যে বিখ্যাত পেইন্ট, সেইটা কিন্তু রয়েছে। সো আমি নিজে লুভের মিউজিয়ামে 2বার যাই এবং 2বারেই আমি ইন্ডিয়ান টিমের সাথে গেছিলাম বলে আমি সেই সুযোগটা পেয়েছিলাম। সো লুভের মিউজিয়ামের যে মার্বেল থাকে, মানে মাটির তলায় যে মার্বেলটা হয়, সেটাও কিন্তু ভেরি ভেরি কস্টলি মার্বেল। কেন, সারা পৃথিবী থেকে প্রত্যেক দিন 2.5 থেকে 3 লক্ষ মানুষ ওই আসে। মানে লুভের মিউজিয়ামে দাঁড়িয়ে একজন বললেন যে পৃথিবীর সবথেকে যে বিজিয়েস্ট এয়ারপোর্টে যেরকম লোক ঢোকে, এখানেও সেইভাবে লোক ঢোকে। সকাল 8:30টার সময় গেট খোলে, রাত্রিবেলা 6:30 7টা অবধি আমরা লোককে হ্যান্ডেল করতে থাকি। সো মেটাফরিক স্টোরিটা এরকম, লুভের মিউজিয়ামের ফ্লোর মূর্তির সাথে কথা বলছে। মূর্তির দিকে তাকিয়ে ফ্লোর বলছে, কেমন আছো আমার বন্ধু? মূর্তি ফ্লোরের দিকে তাকিয়ে বলছে, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? ফ্লোর মূর্তির দিকে তাকিয়ে বলছে, তুমি তো ভালো থাকবেই, তোমাকে সবাই দেখতে আসে, তোমার সবাই ছবি তোলে, এবং আমি জানি এই মিউজিয়ামের বাইরে তোমার রেপ্লিকা বিক্রি হয়, ছোট ছোট লোকে তোমার সাথে সেলফি তোলে, আর লোকে যখন ঢোকে তার ধুলো কাদা আমার ওপরে মারিয়ে যায়, বিকজ আমি সারা জীবন ফ্লোরেই জন্ম, আমার ফ্লোরেই মৃত্যু। মূর্তি ওই ফ্লোরের দিকে তাকিয়ে বলে, বন্ধু তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমাদের জীবনের শুরুটা। ফ্লোর বলে যে কোন শুরুটা? বলে খেয়াল করে দেখো, আমরা দুজনেই একই পাহাড়ে একটা সময় ছিলাম। বলে হ্যাঁ মনে আছে। বলে তারপরে যখন আমাদের পাহাড় থেকে কেটে নেওয়া হয়, এবং প্রথমেই কিন্তু যিনি কাটছিলেন, যিনি স্কাল্পচার, তিনি কিন্তু বারবার বলছিলেন যে এই পাথরটা দিয়ে খুব ভালো মূর্তি হবে, মানে যে ফ্লোরের মার্বেল। তখন ফ্লোর মার্বেল বলছে হ্যাঁ আমার এটা মনে আছে। তখন মূর্তি আবার বলছে, তোমার এটাও নিশ্চয়ই মনে আছে তোমাকে যখন ছেনি হাতুড়ি মারছিল আর বারবার বলছিল বেশি না, আর 2 থেকে 3টে মাস ধৈর্য ধরো, তোমার মধ্যে থেকে যখন একটা দারুণ মূর্তি বেরোবে তোমাকে সবাই তখন রেসপেক্ট দেবে। ফ্লোর বলছে আমার এটাও মনে আছে। বলে এর পরের ঘটনা তোমার হয়তো মনে থাকবে না, তার কারণ তুমি যন্ত্রণায় চেঁচাতে অজ্ঞান হয়ে যাও, এবং তুমি সেন্সলেস হয়ে যাওয়ার পর যখন দেখা যায় 2 টুকরো হয়ে গেছো, তখন সেই স্কাল্পচার তোমার দিকে তাকিয়ে বলে একে দিয়ে আর মূর্তি হবে না, একে ফ্লোরে লাগিয়ে দাও। এবং তারপরে সে আমাকে সিলেক্ট করে, এবং সিলেক্ট করার পর বারবার বলতে থাকে এই মার্বেলটা ভালো না, কিন্তু আমাদের কাছে অপশান নেই, কিন্তু আগের মার্বেলটায় যদি 4 জন
স্কাল্পচার লেগে থাকে, এটা 40 জন লাগবে। আগেরটা যদি 3 মাস ধরে ভাঙতে হয়েছে, এটা হয়তো 2 বছর লাগবে। আমি ডিসাইডই করে রেখেছিলাম যে আমি তোমার মতন ভেঙে যাব না, অজ্ঞান হব না, যাই হয়ে যাক না কেন আমি প্রাণপণে চোখ খুলে থাকবো, আমি ওই ব্যথাটাকে সহ্য করব, তার কারণ আমি ওই ব্যথার মধ্যে দিয়ে আমি নিজেকে চেঞ্জ করতে চাই। এবং তারপরে সত্যি 2 বছর ধরে প্রায় 40 জন আমার ওপরে ছেনি হাতুড়ি মারে। অনেকবার আমারও মনে হয়েছিল তোমার মতন ভেঙে যাই, আমার জার্নিটাকে এখানেই থামিয়ে দিই। কিন্তু আমার ভেতর থেকে আমি যে আমাকে বারবার বলছিল না, ভেঙে গেলে তো শেষ হয়ে গেল, নতুন করে গড়তে গেলে তোমাকে নিজের ভেতরের অরিজিনালটা বার করতে হবে। আর সেইখান থেকেই আমার নতুন জন্ম হয়, আমি মূর্তিতে পরিণত হই। সো এই মেটাফরিক স্টোরিটা আমাদের প্রত্যেকের জীবনেই অ্যাপ্লিকেবল। আমরাও যখন একটা টাফ জার্নির মধ্যে দিয়ে যাই, যেটা একটু আগেও তুমি বলছিলে, টাফ টাইম নেভার লাস্ট আপ পিপল ডু। আমরা যখন টাফ টাইমের মধ্যে যাই, অনেক সময় আমরা ডান দিক বাঁ দিকে দেখি আমাদের মতন কষ্ট কেউ সহ্য করছে না। আমরা যখন দেখি আমাদের থেকে কেউ এগিয়ে গেছে খুব কম খেটে, আমরা অনেক সময় ভাবি আমার দ্বারা হবে না। সেখানে ইংলিশে একটা ওয়ার্ড আছে কনসিস্টেন্সি। যদি ইচ্ছা থাকে আর যদি অধ্যবসা থাকে, তাকে কেউ আটকে রাখতে পারবে না। আমাকেও কিন্তু ইউনিভার্স বিভিন্ন রকম সিচুয়েশনস ক্রিয়েট করে দিয়েছিল, লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, আমার চাকরিতেও বিরাট বড় প্রবলেম এসছে। আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্টে যথেষ্ট ভালো চাকরি করতাম, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য অফিসার্স। একটা সময় এরকম হয়, আমি চাকরি করব না, চাকরি থেকে ছিটকে বেরিয়ে আমি যে কাজটা ভালোবাসি সেটা করব, মানে ইংলিশে যেটাকে বলা হয় লাভ হোয়াট ইউ ডু, ডু হোয়াট ইউ লাভ। আমি কিন্তু চাকরি ছেড়ে দিই। ইভেন আমার বাবা মাও আমার এই চাকরি ছাড়ার এগেনস্টে ছিল। তাদের ধারণা ছিল সরকারি চাকরি, একটা পেনশন, এটা কি কেউ ছেড়ে দেয়? আর 2 বছর করে নে। কিন্তু আমি বলেছিলাম ওই 2 বছরই আমার জীবনের টার্নিং পয়েন্ট। সেক্ষেত্রে আমাকে সবসময় আমার ভেতরের একটা আমি, যেটা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে, যে সবাই তোমাকে না বললো, তোমার ভেতর থেকে যেন নাটাকে তুমি অ্যাকসেপ্ট করো। তুমি যেন নাটাকে সবসময় এটা বলো যে ডোন্ট থিঙ্ক ইটস ওভার আনটিল ইটস ওভার, জাস্ট হোল্ড ফর ফিউ মোর সেকেন্ড। এই কথাটা মাইক হর্নের কথা। মাইক হর্ন বিরাট বড় এক্সপ্লোরার ছিলেন। রিসেন্টলি ইন্ডিয়ান টিমকেও মাইক হর্ন ট্রেনিং করা, ইন্ডিয়ান হকি টিমকে, যে কারণে ইন্ডিয়ান হকি টিম এবার ব্রোঞ্জ মেডেলও উইন করে। এবং এই মাইক হর্নের এই কথাটা আমার জীবনে প্রচণ্ডভাবে অ্যাপ্লিকেবল। বাধা আসবে, কিন্তু বাধা আসা মানেই যে খারাপ তা নয়। বাধা আসা মানে তোমাকে গড়ার জন্যই বাধাটা আসে। আমি ইংলিশে এটাকে বলি ওয়েন ইউ নো ইউ হ্যাভ টু গ্রো ইয়োর সেলফ, দেন ইউ হ্যাভ টু ব্রেক ইয়োর সেলফ। ব্রেক মানে ভেঙে ফেলা নয়। ব্রেক মানে আইডেন্টিফাই ইয়োর স্ট্রেংথ, আইডেন্টিফাই ইয়োর উইকনেসেস অ্যান্ড দেন এলিমিনেট ইয়োর উইকনেস অ্যান্ড ডাবল ইয়োর স্ট্রেংথ। মানে যদি এভাবে বলি যে আমাদের যে স্ট্রেংথ আছে সেটাকে যদি মাল্টিপ্লাই বাই 2 করি, প্রত্যেক দিন যদি আমি 2% এক্সট্রা এফোর্ট দিই, আর আমাদের প্রত্যেকেরই মধ্যে কিছু উইকনেস আছে, সেটাকে যদি ডিভাইডেড বাই 2 করি, তাহলে ধীরে 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 আমার গ্রোথটা কিন্তু অনেক ফাস্ট হবে। কিছু কিছু মানুষ আছে যারা খালি স্ট্রেংথকে নিয়ে কাজ করে, কিছু কিছু মানুষ আছে যারা খালি উইকনেস নিয়ে কাজ করে, আর কিছু ইউনিক মানুষ আছে যারা দুটো এফেক্ট একসাথে আনার জন্য স্ট্রেংথকেও গ্রো করে, উইকনেসকেও এলিমিনেট করে। সো আমরা যে ফিল্ডেই সাকসেসফুল হতে চাই না কেন, এই সাকসেসফুল হওয়ার ওয়ার্ডটার মানেটা কি সেটাকে ক্লারিফাই করা দরকার। কেন অনেকের কাছে টাকাটা সাকসেস, অনেকের কাছে রেসপেক্টটা সাকসেস, অনেকের কাছে মানুষের ভালোবাসা পাওয়াটা সাকসেস। এই জায়গাটাকে আগে ক্লারিফাই করা দরকার। পয়েন্ট 2, ক্লারিফাই করার পর নিজের ভেতর থেকে নিজের যে গুড কোয়ালিটিসগুলো আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য এভরিডে নিজেকে তৈরি করা দরকার। আমি 2 দিন, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, 2 দিন 2টো রিল ছেড়ে দিয়ে দেখলাম 2000 লাইক এসে গেছে। সব কিছু বন্ধ করে দিয়ে সারাদিন হয়তো ক্যামেরার সামনে এবিসিডি করে যাচ্ছি, তাহলে খুব সাকসেসফুল হয়তো হওয়া যাবে না। বিকজ এটা পুরোটাই ডিপেন্ড করবে, কেউ তোমার ভিডিও দেখতে পারে, কেউ তোমার ভিডিও দেখতে পারে না, নাও পারে, কিন্তু তুমি নিজেকে ডেভেলপ করার জন্য কি করছো, ঠিক নিজেকে ডেভেলপ করার জন্য কতটা এডুকেশনে দিচ্ছ। মানে আমরা যদি ঈগল পাখিকে দেখি, তাহলে ঈগল পাখি থেকেও শেখা যায়। ঈগল পাখির ক্ষেত্রে বলা হয় যে ঈগল পাখি জীবনে 42 বছর বয়স অবধি একইভাবে তার লাইফ চলে, কিন্তু হঠাৎ করে সে একদিন রিয়ালাইজ করে সে খাবার খেতে পারে না, তার ঠোঁটটা বেঁকে যায়। অনেক সময় সে রিয়ালাইজ করে তার পায়ের নখগুলো বেঁকে যায়। অনেক সময় সে রিয়ালাইজ করে সে উঠতে গিয়ে তার ডানাগুলো এত ভারী হয়ে গেছে সে উঠতে পারে না। তখন তার কাছে 2টো অপশান থাকে, ওই করতে করতে মরে যাওয়া, অর এলস সে 6 মাসের জন্য, মানে 180 ডেজের জন্য একদম পাহাড়ে চলে যায়। প্রথমে গিয়ে সে ঠোঁট দিয়ে সেই পালকগুলো ছেড়ে, তারপরে ওর ওই ব্যাকা যে ঠোঁট যেটা দিয়ে খাবার খেতে চাইছিল সেটাকে মেরে মেরে ভেঙে ফেলে। তারপরে সে তার পায়ের নখগুলোকে পাথরে মেরে ভেঙে ফেলে, মানে একটা চিকের মতন হয়ে যায়, এইটুকু একটা বেবির মতন। তারপরে সে নতুন করে ওই 6 মাস নিজেকে ডেভেলপ করে। চেঞ্জ ম্যানেজমেন্ট বলে কর্পোরেটে যে ট্রেনিংটা হয়, সেখানে এই স্লাইডটা আমি প্রায়ই দেখে থাকি। একটা মেটাফরিক একটা ঘটনা, যে আমাদেরও যদি নিজেকে ট্রান্সফর্ম করতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের মধ্যে যে জিনিসগুলো নেগেটিভ আছে সেটা ইমিডিয়েট আইডেন্টিফাই করে এলিমিনেট করা উচিত। আমরা কেউ পারফেক্ট নই,
প্রত্যেকের মধ্যেই প্লাস মাইনাস আছে, বাট আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না। সো আমার মনে হয় আইডেন্টিফাই করার জন্য নিজেকে ওপেন মাইন্ডেড থাকতে হবে, আর আমাদের পরিচিত সার্কেলে যারা আমাদের ওয়েল উইশার তাদের পজিটিভ সাপোর্ট নিতে হবে এবং নিজেকে রোজ ডেভেলপ করতে হবে, যেটাকে বলে সিপিডি, মানে কন্টিনিউয়াস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। এভরি ডে একটা ফিক্সড টাইমে স্টাডি করা উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করা উচিত, এবং বডি মাইন্ডকে কোঅর্ডিনেট করার জন্য নিজের রাত্রিবেলা একটু জার্নাল লিখলে ভালো হয়। কেননা আমরা কেউ জানি না কালকে সকালবেলা আমরা পৃথিবীটা দেখব কি না, বিকজ প্রত্যেকের হাতে 86,400 সেকেন্ড অলমাইটি দেয়। অলমাইটি মিনস ঈশ্বর, আল্লাহ, জিজাস, যেভাবেই আমরা দেখি না কেন, বাট রাত্রিবেলা প্রত্যেকেরই জীবনে ওটা ফুল স্টপ হয়, আবার নতুন করে একটা সকাল শুরু হয়। কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে যাদের সকাল আর হয় না। সো আমরাও জানি না আমাদের কখন সকালটা টোটালি অফ হয়ে যাবে, কিন্তু আমরা প্রত্যেকটা মোমেন্টে যদি প্রেজেন্ট মোমেন্টে নিজের বেস্ট সার্ভিস দেবো এবং মন থেকে লোকের ভালো চাইবো, তাহলে ভালো জিনিস ঘুরে আসবেই। সেই জন্য একটা ইংলিশে খুব সুন্দর কথা আছে, ওয়েন ইউ ডু সামথিং ফর দ্য ইউনিভার্স সেলফলেসলি, ইউনিভার্স অলসো ডু ফর ইউ এন্ডলেসলি। মানে তুমি যখন সেলফলেসলি মানুষের জন্য কাজ করতে থাকবে, ইউনিভার্স তোমাকে এন্ডলেসলি দিতে থাকবে। দেওয়া মানে সবসময় টাকা পয়সা না, দেওয়া মানে মানুষের ভালোবাসা এবং বিশ্বাস। একটা মানুষের বিশ্বাস আর্ন করতে গিয়ে একটা মানুষের সারা জীবন লেগে যেতে পারে, কিন্তু কোটি কোটি মানুষের বিশ্বাস আর্ন করতে গেলে নিজের বিবেকের কাছে অনেস্ট হওয়াটা দরকার। আমার মনে হয় আজকের জেনারেশন যদি বাবা মাকে 1%ও বিশ্বাস বেশি করে, আমার মনে হয় তাতে খুব একটা ক্ষতি হবে না। বন্ধুকে তুমি বিশ্বাস করো, কিন্তু তার আগে বাবা মার সাথে ভেরিফাই করো। বাবা মাকে তোমরা সবসময় যদি এটা ভাবো বাবা মা মানেই জাজমেন্টাল, সেক্ষেত্রে কিন্তু তুমি ব্লক হয়ে যাবে একটা সময়। এটা আমার পার্সোনাল পারসেপশন, মেবি আই এম রং, বাট বাবা মার প্রতি বিশ্বাস রেখে যদি বাচ্চারা একটু ওপেন মাইন্ডেড থাকে, একটু ডিসকাশন মোডে থাকে, অনেক সময় আর্গুমেন্টিভ মোডে চলে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বাবা মাদের ক্ষেত্রে বলবো যে চাপিয়ে দেবেন না আপনার পছন্দটা, একটু লাইট মোডে বসুন। সে যে লজিক দিচ্ছে সেটা লজিক্যালি তাকে বোঝানো যে কতটা ইয়েস কতটা নো। আমার মনে হয় সাপোর্ট করলে আমরা সবাই মিলে সমাজটাকে আরও বেটার করতে পারি, এবং সবাই যদি সবার পাশে থাকি তাহলে পৃথিবীটা আরও বদলাতে পারে এবং ভালো জিনিস আরও ছড়িয়ে পড়বে। লাইফে যদি সম্ভব হয় কখনো একটা গল্ফ বল সঙ্গে রাখবেন, এটা আমি নিজেকে মোটিভেট করার জন্য ইউজ করি। আমরা যদি দেখি গল্ফ বল বা বাউন্সিং বল মাটিতে যদি আস্তে করে এভাবে ছাড়ি, ও ড্রপ খেয়ে আস্তে 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 মাটিতে পড়ে যাবে, কিন্তু একটু জোরে যদি মারি তাহলে এটা বাউন্স ব্যাক থেকে বাউন্স ফরওয়ার্ড হয়। তো আমি বাচ্চাদের ক্ষেত্রেও এবং বড়োদের ক্ষেত্রেও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার সময় এটা দেখাই যে বি আ বাউন্স ফরওয়ার্ড পারসন, নট এ বাউন্স ব্যাক পারসন। বাউন্স ব্যাক মানে আপনি চেষ্টা করছেন কিন্তু নাও পারতে পারেন। বাউন্স ফরওয়ার্ড মানে আমি একটা ভুল থেকে যেটা শিখবো সেম ভুল আর জীবনেও করব না। ভুল অন্যরকমভাবে হতে পারে কিন্তু সেম ভুল করব না। এই ফিলোসফি যদি আমি আমার প্রত্যেকটা কাজে অ্যাপ্লাই করি, সেটা পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে, ইউটিউবার হওয়ার ক্ষেত্রে হতে পারে, জীবনের যে কোনো ফিল্ডে, যে আমি ভুল করেছি রিয়ালাইজ করেছি, লিখে নিলাম এই ভুল জীবনে করব না। অন্যরকম ভুল হতে পারে, কনসিয়াসলি কোনো ভুল করব না। বাউন্স ফরওয়ার্ড মেন্টালিটিটা যদি কেউ ইনস্টল করে, আই ক্যান গিভ ইউ দ্যাট অ্যাসিওরেন্স, আপনি আপনার জীবনে এমন জায়গায় পৌঁছাবেন এবং ছোটোবেলার কথা পিছন ঘুরে যখন ভাববেন তখন দু চোখ দিয়ে আনন্দ অশ্রু বেরোবে এবং মনে হবে ইউ আর থ্যাঙ্কফুল টু ইউর প্যারেন্টস, বিকজ অন্য বাবা মা হলে হয়তো তোমার লাইফটা এটা হতো না যেটা তোমার বাবা মা তোমাকে দিয়েছে। রাইট? একদম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। হয়তো আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আমার খুব ভালো লাগে এই ধরনের পডকাস্টে এসে কথা বলতে, বিকজ আমি জানি একদিন আমি হয়তো থাকবো না, কিন্তু এই পডকাস্টগুলো হয়তো মানুষের জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলবে এবং সেই ইম্প্যাক্টটা থেকে আমাদের ভারতবর্ষ বা আমরা যারা বাংলায় কথা বলি আমরা জানবো সারা পৃথিবীতে এই বাঙালিরা একদিন ছড়িয়ে পড়বে এবং সবাই বলবে হ্যাঁ বাঙালিরা সত্যি ইন্টেলিজেন্ট শুধু হয় না, তারা পৃথিবীটাকেও শেপ দিতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, এবং আমার খুব ভালো লাগবে আবার যদি কখনো আপনাদের সামনে এভাবে আসতে পারি। আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে হলো যে যতটাই আমরা কথা বললাম হয়তো 25% আমরা গেছি, এখনও 75% প্রচুর কিছু শেখার আছে, প্রচুর কিছু জানার আছে আপনার কাছ থেকে, এবং সেই জন্য আপনার প্রচুর ব্যস্ততম টাইম থেকেও আমরা আবার চাইব যে আপনি এরকমভাবে আবার আমার কাছে আসুন এবং আমাদেরকে আরেকটু সমৃদ্ধ করুন। ডেফিনেটলি আমার খুব ভালো লাগবে এরকমভাবে ভার্চুয়ালি আপনাদের বাড়িতে, আপনাদের বেডরুমে পৌঁছে যেতে আমার ভালো লাগে, এবং আপনাদের মনের মধ্যে থাকতে তো আরও ভালো লাগলে। সবাইকে বলবো আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যে আমাদের উদ্দেশ্যটা যাতে সফল হয়, মানুষের মনের মধ্যে যাতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারি, যাতে মনের ভেতরের মন যেটা অনেক সময় ঘুমিয়ে থাকে, যেটা বাবা মার ভাষায় জেগে জেগে ঘুমাস না, সেটাকে যদি একটুও জাগাতে পারি, তাহলে একটা বাচ্চার মধ্যেও চেতনা যদি হয়, একটা আইএএস অফিসারও যদি বাংলা থেকে বেরোয়,
বেরোয়, সেই আইএস হয়তো হতে পারে একটা সিগনেচারে ভারতের সিনারিও চেঞ্জ করে দিতে পারে। আমরা সবাই ভালোটাকে ছড়িয়ে দেবো, এবং যদি কোথাও কোনো ভুল দেখি সবাই কিন্তু আমরা একসাথে উঠে দাঁড়িয়ে বলবো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট প্রোটেস্ট, রাইট? আমরা সবাই মিলে একসাথে যদি থাকি আমার মনে হয় ভালো হতে বাধ্য। লাস্টে একটা প্রশ্ন করবো। আপনি যখন উই ওয়ান্ট জাস্টিস বললেন, আমার একটা কথা জাস্ট আমার ইয়েতে হলো, এই যে মেন্টাল টাফনেস যদি কেউ যদি ট্রেন্ড করে, নিজেকে যদি সেই জায়গাটা থাকে, তাহলে যে নার্কোটিক টেস্ট বা পলিগ্রাফি টেস্ট, সেই টেস্টটা কি এড়ানো যায়? এই ব্যাপারে আমার ধারণাটা খুবই কম, তার কারণ আমি নিজে এই ধরনের কোনো টেস্টের সামনে থেকে দেখিনি, বা এই টেস্ট সম্পর্কে খুব বেশি নলেজ আমার নেই। তবে একটা কথাই বলবো, যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে, যতই বুদ্ধিমান হোক, সে ভুল করতে বাধ্য। আমি ছোটোবেলায় ডিটেকটিভ বই পড়েছি, বা টিভিতে আজকাল বিভিন্ন ধরনের যে ওটিটি চ্যানেলগুলো আছে সেগুলো প্রচুর সিরিজ আছে, যেখানে আমি ডিটেকটিভ সিরিজও দেখেছি, যেখানে দেখা গেছে ভুল একবার না একবার সে করবেই, যদি সে সত্যিই ভুল করে থাকে, এবং ধরা সে পড়বেই, সে যেভাবেই হোক, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। এবং আমাদের সামনে অনেক সময় যে ছবিটা দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হয়তো অ্যাকচুয়াল ছবি নয়। যেরকমভাবে আমরা জানি একটা ছবি যখন প্রথম ক্যামেরায় ক্যাপচার করা হয় সেটা নেগেটিভ ফর্মে থাকে, ছোটোবেলায় ফিল্ম আমরা এরকমভাবে দেখতাম, এবং সেটাকেই পজিটিভ ফর্মে আমাদের কাছে আনা হয়। অনেক সময় দেখা যায় আজকের দিনে তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ছবির, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ল্যাবে গিয়ে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেরকম যতই আপনি করুন, ভেতর কিন্তু চেঞ্জ কেউ করতে পারবে না, ধরা তুমি পড়বেই, সে যেই হও না কেন। প্রশ্নটা এটা যে আজকের দিনে লাই ডিটেক্টর আছে, আজকের দিনে স্কটল্যান্ড ইয়ার্ড আছে। আমি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে যখন কেমব্রিজে ছিলাম 2 মাস ইন্টার্নশিপ করার স্কোপ পেয়েছিলাম। আমার যিনি প্রফেসর, আমার 2জন প্রফেসর ছিলেন, একজন ইন্ডিয়ান এবং একজন ব্রিটিশ। উইথ অল ডিউ রেসপেক্ট, ইন্ডিয়ান প্রফেসর যত না আমাকে কোঅপারেট করেছেন, আমার ব্রিটিশ প্রফেসর অনেক বেশি আমাকে কোঅপারেট করতেন। তিনি সবসময় বলতেন, মৃণাল, আই অলওয়েজ বিলিভ ইন এনিথিং ইজ পসিবল, ইউ ক্যান লার্ন এভরি ডে। এবং অলওয়েজ তিনি আমাকে বলতেন, তুমি যে দেশ থেকে এসছো সেই দেশের মাটিতে এত পজিটিভ আছে, সেই দেশের মানুষ পৃথিবীতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। ইভেন আমি লন্ডনের মানুষ হয়েও, আমি ব্রিটিশ হয়েও বলতে পারি, আমাদের এই ব্রিটিশ কালচার এতটা ভালো পৃথিবীতে ছড়িয়ে পড়ার পিছনে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আমরা যত না নিয়েছি তার থেকে বেশি আমরা শিখেছি। সেটা অফিসিয়ালি আমরা রেকগনাইজ করি বা না করি, বাট আমি একজন ব্রিটিশ ফেলো হয়ে বলছি, আমার বাবা ইন্ডিয়াতে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, আমার দাদুও ছিলেন। তো আমি তাদের কাছ থেকে কোনো এক সময় গল্প শুনেছি, মানে আমি যে প্রফেসরের কথা বলছি তিনি আজকের দিনে 85 ইয়ার্স ওল্ড। ওকে। তো সেক্ষেত্রে তার বাবা, তার দাদু ইন্ডিয়াতে ব্রিটিশ আর্মিকে সার্ভ করেছে, এবং তাদের দুজনেরই বক্তব্য তারা ইন্ডিয়া থেকে প্রচুর কিছু শিখেছে। এবং সবথেকে বড় কথা, আমার যিনি প্রফেসর জোনাথন স্মিথ, তিনি এখন স্কটল্যান্ড ইয়ার্ডের কনসালটেন্ট। তো তিনি, আমি যখনই কেমব্রিজে যাই তিনি ইনভাইট করেন এডিনবারা, স্কটল্যান্ডে আমি গেছিও, এবং তিনি একটাই জিনিস বলেন, তার বাড়িতে বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বুক ইন্ডিয়ান ফিলোসফির ওপর রয়েছে, এবং তিনি আজকের দিনে 3টে সাবজেক্টে কিন্তু ট্রিপল পিএইচডি করে বসে আছেন, যার মধ্যে একটি ইকিউ এর ওপর পিএইচডি আর একটা স্পিরিচুয়াল কোশেন্টের ওপর পিএইচডি। সো আমার মনে হয় শেখার কোনো শেষ নেই, আর আমরা যদি মেন্টালি টাফ হই, আমরা মানুষকে ভালো জিনিসই দিতে পারি। আর আমার মনে হয় যারা যে ডিউটিটা করছে সবাই যদি সেই ডিউটিটা ঠিকভাবে করে, তাহলে দেখা যাবে যে জিনিসটার জন্য আমাদের সারা কলকাতা, সারা পৃথিবী তাকিয়ে আছে, সেখানে একটা নিদর্শনমূলক ডিসিশান নেওয়া হবে, যেটাতে সারা পৃথিবী একদিন স্যালুট করবে ভারতবর্ষকে অ্যাজ ওয়েল অ্যাজ কলকাতাকে। এবং আমার বিশ্বাস কলকাতা যে সত্যিই সিটি অফ জয়, সেটা আবার কলকাতাই প্রমাণ করে দেবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আপনাকে। থ্যাংক ইউ।